অতসী পা ছাড়িয়ে বলল যে অন্যের কথা শুনে আমাকে মারতে পর্যন্ত দুবার ভাবিনি, তাকে আমি কখনো ক্ষমা করব না। অতসী, আমি ভুল করেছি, আমার ভুল স্বীকার করেছি, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ অতসী, আমাকে বোঝার চেষ্টা করো, রানী করে রাখবো আমি তোমাকে। কথাটা শুনে আমি অট্টহাসি দিলাম। এটা দেখে ইফাজ আমার দিকে তাকিয়ে আছে। ইফাজের চোখে চোখ পড়তেই দেখলাম চোখ দুটো পানিতে ছলছল করছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? হাসি কেন পাবে না বলেন? আমি যখন আপনাদের বাসায় ছিলাম আমার সাথে কুকুরের মতো ব্যবহার করছেন, আপনাদের বাড়ির কাজের লোকের সাথেও এর থেকে ভালো ব্যবহার করছেন। কারণে অকারণে মেরেছেন, রুহানের সাথে কথা বলার কারণে আমার গায়ে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। কি খারাপ ব্যবহার করেননি বলেন তো? একটু অসুস্থ থাকলেও হাজারটা কথা শোনাতে হতো। এখন আপনি বলেছেন আমাকে রানীর মতো রাখবেন। আপনি বলুন, কথাটা শুনতে কি হাস্যকর নয়? অথচ সব ভুল ছিল, প্রতিদিন আমার ব্রেন ওয়াশ করা হতো তোমার নামে খারাপ কথা বলে। আপনি এখনও বাচ্চা না, বাচ্চার বাবা হতে চলছেন, তাও মানুষের কথায় চলেন। অথচ ভুল তো মানুষেরই হয় বলো। কি বলবো, বিয়ের দিন থেকে এসব অত্যাচার সহ্য করে এসেছি, সবার কাছ থেকে শুনতে হয়েছে আপনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি। অথচ আমার কথাটা শোনো প্লিজ। আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তুমি প্রিয়ন্তীর ব্যাপারে সব জানতে, আমাকে অনেক ভালো বুঝতে তুমি। তখন আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে তুমি আমাকে খুব ভালো বুঝবে আর প্রিয়ন্তীও কষ্ট পাবে, কিন্তু সব শেষ করে দিল ওই মহিলা। জি, আপনার সব কথা আমি শুনেছি, আপনি এখন যেতে পারেন আমার চোখের সামনে থেকে। অথচ দেখো, আমার এখন তুমি আর দাদিমা ছাড়া কেউ নেই। আগে জানতাম না আমি অনাথ ছিলাম, কিন্তু আজ থেকে তো আমি অনাথ, আমার কেউ নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, এসব আমার আর সহ্য হচ্ছে না। অথচ আমাকে তোমার পায়ের নিচে হলো একটু ঠাঁই দাও প্লিজ। আদিক্ষেতা কম দেখালে হয় না? অথচ তুমি এত পাষাণ কেন? আমার চোখের পানি তোমার আদিক্ষেতা মনে হচ্ছে? পাষাণ ছিলাম না, পাষাণ আপনারা বানিয়েছেন। ক্ষমা চেয়েছি, অথচ এর থেকে বেশি আর আমি কি করতে পারি সেটা আপনি জানেন। তুমি কি চাও আমি মরে যাই এভাবে কষ্ট পেতে পেতে? আপনি এই রুম থেকে বের হবেন না আমি বের হব? তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কথাটা বলা শেষ হওয়ার আগে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। এসে মা বাবার রুমে চলে গেলাম। দাদিমাকে বেডে শুইয়ে রেখেছে, আমি গিয়ে দাদিমার হাতটা ধরে পাশে বসলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে উনি কেঁদে উঠলেন। দাদিমা, আপনি কাঁদছেন কেন? আমার নাতিটা খুব কষ্ট পেয়েছে তাই না রে? আপনি চিন্তা করবেন না, উনি ঠিক আছে। তুই ইফাজকে ভুল বুঝিস না। ভুল বুঝবো কেন? তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুই বিশ্বাস কর এসব ও নিজের থেকে করেনি, তানিয়া ইফাজকে দিয়ে সব করিয়েছে। আমার হাতটা ছাড়িয়ে বললাম, দাদিমা, ইফাজ এখনও ছোট নয়, ওর বোঝার সম্পূর্ণ ক্ষমতা আছে কোনটা ঠিক কোনটা ভুল। তানিয়াকে অনেক বিশ্বাস করতো, এই জন্য কোনটা ভুল কোনটা ঠিক তা একবারও ভাবেনি। আচ্ছা, এগুলো বাদ দেন, কী খাবেন বলুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। আমার ক্ষুধা নেই রে বোন, আমার ইফাজটা যে কষ্ট পাচ্ছে। নাতির জন্য এত চিন্তা করবেন না। তুই যদি ইফাজের সাথে থাকতি তাহলে আমার এত চিন্তা হতো না, কিন্তু আমার নাতিটা এখন একা। দাদিমা আমাকে রেস্ট নিতে বলে কিচেনের দিকে যেতে লাগলাম। মনে মনে ভাবলাম, দাদা দাদিমা বুঝে এমনই হয়, নিজের চিন্তা না করে নাতি নাতনিদের চিন্তা করে। আমার দাদিমা কারো আদর পায়নি, আমার জন্মের আগে ওনারা মারা গিয়েছেন। যদি থাকতো তাহলে ওনারা হয়তো আমাদের কথা ভাবতো। আমি তো মা হব, আমার বাচ্চাও বড় হবে, পড়াশুনো করবে, বিয়ে করবে, তারপর আমিও দাদিমা হব। এসব ভেবে আনমনে অথসি হাসতে থাকে। আপু, তুই এভাবে হাসছিস কেন? নীলুকে দেখে অথসি হাসি বন্ধ করে দিল। মা, হাসি বন্ধ করে দিলি কেন? তুই হাসলে অনেক ভালো লাগে রে আপু। হ্যাঁ, হয়েছে আমার মিথ্যে প্রশংসা। এখন চল আমাকে হেল্প করবি। আগে বল কী নিয়ে হাসছিলি? বলা যাবে না কিন্তু। বলবো না। বল না আপু প্লিজ। আচ্ছা চল কিচেনে বলতেছি। নীলু হাতে হাতে কাজ করে দিচ্ছে আর জিজ্ঞাসা করছে কেন হাসছিলাম। তখন আবার নীলুকে দেখে হাসি বন্ধ করে দিলাম কেন? কি পরিস্থিতি পড়লাম, হাসলেও বলতে হবে? আপু, ভাবতেছি যে আমি তো মা হব, আমার সন্তান পড়াশুনো করবে, তারপর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো, বাচ্চা হবে, তখন আমিও দাদিমা হব। নীলুর কথা শুনে হাসছে। আমি মুখটা মলিন করে জিজ্ঞাসা করলাম, হাসছিস কেন? তোমার চিন্তা ভাবনা শুনে। ভুল কি বললাম? এখনও তো বেবিটা হয়নি, তার আগে এত চিন্তা? মানুষ শুনলে কী বলবে বলো তো? মানুষের কথা বাদ দে তো, স্বপ্ন দেখতে তো মানা নেই। আচ্ছা, তোমার কি বুদ্ধিশুদ্ধির লোপ পেয়েছে? ইফাজ এত মানসিক চাপের মধ্যে আছে, তার মধ্যে তোরা হেসে বাড়িটা পুরো মাথায় করে রাখছিস। এত হাসি তামাশা কী হলো রে? আমি আমার পেঁয়াজ করছিলাম, কথার স্টাইল শুনে বুঝে গিয়েছি ওটা মা, তাই উত্তর দিলাম, আল্লাহ সব দেখে মা, আমাকে যে কষ্ট দিচ্ছে তা আল্লাহ ফেরত দিচ্ছে। ইফাজের জন্য এত মায়া কই? আমিও তো মানসিক কষ্টে ছিলাম, মানসিক না মা, শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছে, তখন তো একবারের জন্য তোমাকে কাছে পাইনি। অথচ ইদানিং তুই একটু বেশি খারাপ ব্যবহার করছিস, তোর মনে হচ্ছে না? মা, তুমি আমার বিয়ের পর থেকে আমার মায়ের মতো নাই, এটা কি তোমার মনে হচ্ছে না?
বেশ মুখে মুখে কথা বলা শিখে গেছিস। মা কখনো সন্তানের খারাপ চায় না, এটা তো জানিস। আমি যদি তখন তোর মতো ভেঙে পড়তাম, তোর কথা শুনতাম, তাহলে আজ তোদের ডিভোর্স হয়ে যেত। আমি মানিয়েছি আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু কার জন্য করেছি? তোর জন্যই তো। আমি চেয়েছি তুই একটু মানিয়ে নি, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মা, কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, তুমিও তাই করছো। বললাম তো মা কখনো সন্তানের খারাপ চায় না। নীলু, একটু আসবো, তোমার সাথে কথা ছিল। নীলুকে ইশারা আমাকে জিজ্ঞাসা করবে কি করবে। আমি বললাম যা। নুডলস রান্না করে দাদিমার রুমে নিয়ে গেলাম। দাদিমাকে উঠিয়ে খেতে দিলাম। দাদিমা খেতে দিয়ে বাবার পাশে গিয়ে বসলাম। বাবার পাশে বসতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বাবাকে এমন অবস্থায় দেখে ভালো লাগে না, চোখের পানি আটকে রাখতে পারি না, তাই খুব কম আসি বাবার কাছে। আমি কান্না করলে বাবাও কান্না করা শুরু করে দেয়। কিছুক্ষণ বাবার পাশে বসে থেকে রুমে চলে আসলাম। ইচ্ছে করে সারাক্ষণ শুধু শুয়ে থেকে, কিন্তু তা কি সম্ভব? আকাশটা মেঘলা হয়ে আছে, চারিদিকে পুরো অন্ধকার। রুমের ভেতর থেকে বাইরের সাইডে হলুদ একটা ভাব দেখা যাচ্ছে। এমন সময় বাইরে হাঁটতে ভীষণ ভালো লাগে। বেশিক্ষণ আর বৃষ্টি লেট করলো না, খুব জোরে বৃষ্টি পড়তে থাকে। এ আপু, কি এত ধ্যান ধরছিস? দরজার দিতে তাকাতে দেখলাম নীলু অনেকটা ভিজে গেছে, হাতে একটা ব্যাগ। কোথায় গিয়েছিস? ইপাস ভাইয়া নিয়ে গেছে। এই যে দেখ, এই ব্যাগটাতে তোর পছন্দের সব খাবার। তোকে আমি বলেছি আমি খাবার খাবো। আরে দেখ না কি কি এনেছি, ফুচকা, চিকেন ফ্রাই, চটপটি, সমোসা, পেয়ারা। এগুলো আনতে বলেছি আমি? তুই বলবি কেন? ইফাজ ভাইয়া বলেছে তোর কী কী পছন্দ নেওয়ার জন্য, আবার পরে যাবে। এখন এইটুকু এনেছি, বৃষ্টির জন্য আনতে পারিনি। আমি এগুলো খাবো না। অথচ তুমি এমন করো না, আপনার উপর যত রাগ ইচ্ছা করো, কিন্তু খাবারের উপর রাগ করো না। এই শুনেন, ডিভোর্স পেপার নিয়ে আসেন, সাইন করে দেবো। আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না। তোর কথাই এখন সব হবে? তার মানে তোমাকে এখন আমাকে সহ্য করতেই হবে? আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? অতসীর বর। এমন মুহূর্তে লোকটা আমার সাথে রসিকতা করছে, অসভ্য বটে। আম্মু তো আশেপাশে আছে, যদি শুনতে পায় তখন। এই রানী, কী ভাবছো এত শুনি? আপনি আমার চোখের সামনে থেকে চলে গেলে খুব খুশি হব, কিন্তু আমার খুশির জন্য যে তোমাকে আমার সামনে থাকতে হবে, সে আপনি যে স্বার্থপর, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য অনেক কিছু করতে পারেন, তা আমি জানি। ইফাজ কোনো কথা বলল না, মুচকে একটা হাসি দিয়ে বলল, আমি বাসায় যাচ্ছি, খুব শীঘ্রই আসবো, খাবারগুলো খেয়ে নিও। আমি কোনো কিছু বলার আগে ইফাজ চলে গেল। এই খাবারগুলো আমি কখনোই খাবো না। নিজেকে কি মনে করেন উনি? আমি এক নিমেষে সব ভুলে যাব? একটু আদর করে ডাকলে সাড়া দেব? এমনটা কখনোই হবে না মিস্টার ইফাজ। আমি বরফ নই যে আপনার একটুখানি মিষ্টি কথায় আমি গলে যাই, পানি হয়ে যাব। আপু, তুই খাচ্ছিস না কেন? তোর ইচ্ছে হয়েছে, তুই খেয়ে নে। ভাইয়া এত কষ্ট করে আনলো আর তুই খাবি না? আমি কাউকে বলিনি আমার জন্য কষ্ট করেন। আপু, ভাইয়া তো এখন আগের মতো নাই, সব ভুলে গেছে। বেশি পাকামো করতে আসিস না। ইফাস বাসায় এসে সোজা নিজের রুমে ঢুকলো, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। ইফাস ডাকটা শুনেই ইফাস পিছন দিকে তাকালো। অমনিতে রেগেছিলে, সুমিকে দেখে আরও রেগে গেল। এই মেয়ে, সমস্যা কি? অনুমতি ছাড়া কারোর রুমে ঢুকতে হয় না, এটা তোমার মা বাবা শিক্ষা দেয়নি? ইফাস, তুমি এভাবে কথা বলছো কেন? বের হও আমার রুম থেকে। ইফাস, শোনো, তানিয়া আন্টি বলেছে তোমাকে নিচে যেতে। এই মেয়ে, তোকে বলছি না বের হতে? এখন আমার রুম থেকে বেরিয়ে যা। ইফাজ এত জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলছে যে সুমি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে রুম থেকে বের হয়ে যায়। সুমি সোজা তানিয়া বেগমের কাছে গিয়ে কান্না করে দেয়। সুমিকে কান্না করতে দেখে তানিয়া বেগম এসে জিজ্ঞাসা করলো, কী হয়েছে মা? আপনার জন্য আজকে ইফাজ আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে। আমি কি করছি? আপনার পেটে তো কোনো কথা থাকে না, কি দরকার ছিল নাচতে নাচতে ওই মেয়েটাকে আমাদের সব প্ল্যান বলে দেওয়া? ওই মেয়েকে বলছি, তাতে তো প্রবলেম হয়নি। ইফাজ যে সব শুনে ফেলবে তা তো জানতাম না। আপনার একটু অসাবধানতার জন্য আজ আমার এই পরিস্থিতিতে পড়তে হলো। সব ঝামেলার মূল ওই মেয়েটা। এই যে শুনেন, অতসী আমার বউ হয়, তাই ওই মেয়েটা না করে বৌমা বলুন। ইফাজ বাবা, তুই আর ভুল বুঝিস না। আপনার মতো অভিনেত্রী আর দুটো হয় না, নির্লজ্জের মতো আমার সামনে কেন এসেছেন বলুন তো? ইফাজ, এটা তো তুই ভুলে যেতে পারবি না যে আমি তোকে মানুষ করছি। তোর মা বাবা মরে যাওয়ার পর আমি তোর মা, আমি তোর বাবা ছিলাম। এই জন্য এখনও আপনাকে এত কিছু বলিনি। অন্য কেউ হলে এতক্ষণে কবরে থাকতো। ইফাজ, তুই বাবা আমার সাথে এমন করে কথা বলিস না। এখন থেকে এই বাড়ি সহ সবার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির মালিক আমি। তাই আপনার 14 গোষ্ঠী যে আছে তাদেরকে এই বাসা থেকে চলে যেতে বলেন। আপনাকে চলে যেতে হবে, কিন্তু আপনার জন্য আমি আলাদা ব্যবস্থা করে রেখেছি। আপনাকে দামি ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা সবই দেবো, কিন্তু আমার সাথে রাখবো না। যতই হোক, আপনি তো আমাকে একটু হলো মায়ের আদর দিয়েছেন। এসব দিয়ে কি মায়ের ঋণ শোধ করা যায়? আপনি তো আমার মা না? ঋণ শোধ করার কী বা আছে? আমাকে দিয়ে আপনি নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা নিতান্তই ব্যস্ত ছিলেন।
ইফাজ অন্তত তুই আমাকে এ বাসায় থাকতে দে, আপনাকে বাসায় থাকতে দিলে আমার সংসার টিকবে না। কথাগুলো বলে ইফাজ বাসা থেকে বের হয়ে একটা হসপিটালে গেল। হসপিটালে যাওয়ার উদ্দেশ্য হলো ইফাজ একটা বন্ধু আছে ডক্টর শুভ, অতসীর ব্যাপারে কথা বলতে মূলত শুভর কাছে আসা। ইফাজকে যে শুভ চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরে, কী ব্যাপার তুই এ সময়? এসেছি একটা প্রয়োজন, তাই নাকি? বিয়েটাই করলি, একবারের জন্য বললি না? এটা তো তোর কাছে আশা করিনি। টিট দিচ্ছিস কবে এটা বল? চাচা হয়েন 2 টিট একেবারে দিয়ে দিব। আরে বাহ, তুই তো অনেক ফাস্ট। আমি বিয়েই করলাম না, তুই বাবা হয়ে যাচ্ছিস। ইপাস শুভ দুজনে হেসে উঠল। শুভ ইপাসকে বসতে বলে নিজে বসলো। চা নাকি কফি খাবি বল? না, কিছুই খাবো না, একটু তাড়া আছে। আচ্ছা, ওইটা চা দিচ্ছে, খেতে খেতে কথা বলবো। অতসী মানলো, তোর ভাবিকে কি এই মুহূর্তে ডাক্তার দেখাতে হবে? নিয়ে আসিস, একবার চেক আপ করিয়ে যাক। ইফাজ আর শুভ অনেকক্ষণ কথা বলছে প্রেগনেন্সির পর খাওয়া দাওয়ার স্বাস্থ্য ব্যাপারে। ইফাজকে সাবধান থাকতে বলল। ইফাজ শুভর কাছ থেকে বিদায় নিয়ে সোজা শপিং মলে চলে যায়। বিয়ের পর অতসীকে কিছুই কিনে দেওয়া হয়নি। প্রথম একটা শাড়ি কিনে অতসীর জন্য, তারপর কয়েকটা 3 পিস কিনে ইফাজ বাচ্চার জন্য ও কিনছে। বাচ্চার জামা, ডাইপার থেকে শুরু করে সকল কিছু। অতসী উঠোনে বসে বসে বাদাম খাচ্ছে। বাদাম খেতে খেতে মেইন গেটের দিকে তাকাতে দেখলো একটা লোক কয়েকটা ব্যাগ নিয়ে রুমের ভেতর ঢুকে। লোকটা এত দ্রুত ব্যাগগুলো নিয়ে আসছে আর চলে যাচ্ছে, আবার ব্যাগগুলো রেখে এসে চলে গেল। অতসী যে কিছু জিজ্ঞাসা করবে তার কোনো সুযোগই দেয়নি। ইফাজ হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। অতসী চোখে চোখ পথে ফ্লাইং কিস দিল। অতসী এটা দেখে রেগে যায়, জোরে জোরে বলতে থাকে, এমন লুচ্চা মার্কার লোক আমার বাপের জন্মে দেখিনি। তোমার জন্মে তো তুমি দেখে নিলে। অতসী কোনো উত্তর না দিয়ে মুখ বেঁকিয়ে বসে রইল। রুমে চলো, যাব না। অতসী প্লিজ রুমে চলো না। অতসী চোখ রাঙিয়ে তাকাতেই ইফাজ রুমে চলে গেল। ইফাজ রুমে যাওয়ার 2 মিনিট পর অতসীর মা অতসীকে চিৎকার করে ডাকা শুরু করলো। অতসী বেশ বিরক্ত নিয়ে রুমে ঢুকলো। অতসী মুডে এসব দেখার জন্য প্রস্তুত ছিল না। সারা রুমে মেঝেতে বাচ্চাদের সকল প্রয়োজনীয় জিনিস। অতসী ইপাসের দিকে তাকাতে ইপাস অন্যদিকে ফিরে যায়। মা, এসবের মানে কি? এসব কি এনেছে তুই জিজ্ঞাসা কর। আর এসব কি জামা কাপড় এনেছে? উনি জানে নাকি ছেলে হবে না মেয়ে হবে? তাই তো ছেলেদের জামাও এনেছি, মেয়েদের জামাও এনেছি। আল্লাহ আপনাকে কি দিয়ে বানিয়েছে বলেন তো? আপনার শরীর মনে হয় গন্ডারের চামড়া, তাই না? গায়ে লাগে না? আপনাকে নিষেধ করিনি আমার সামনে না আসার জন্য। আর এসব আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। আপনি আমার সামনে আসবেন না। আমি এ বাড়ি ছেড়ে কোথাও চলে যাব। ইফাজ অতসীর কথা কোনো ভ্রুক্ষেপ করলো না, একটা চেয়ার টেনে বসলো। শিমু নীলু দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অতসী রেগে নিজের রুমে চলে যায়। ইফাজ ভাইয়া, আপু এত কিছু বলে গেল, তাও একটু রাগেনি? আমি তো দোষ করেছি, তাই যাই বলুক মাথা পেতে নিতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে আসুন, টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। ইফাজ ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে অতসীকে ডাকলো, কিন্তু অতসীর কোনো সারা শব্দ নেই। শিমু, যাও তো অতসীকে ডেকে নিয়ে আসো। ইফাজ বলতে শিমু অতসীর রুমে যায়। বাইরে থেকে কয়েকবার ডাক হয়, কিন্তু এবারও অতসীর কোনো সাড়া দিল না। বেশ কিছুক্ষণ ডাকার পর অতসীর মা এসে বলল, তুই যা, আমি দেখছি। অতসী, তুই দরজা খুলবি নাকি দরজা ভেঙে পড়লো? দরজা খুলে অতসী উত্তর দিল, কোথাও কি আমাকে শান্তি দিবা না? ইফাজ ডাকলো, শিমু ডাকলো, তুই তো সাড়া দিলি না কেন? ইচ্ছে করেনি তাই? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। কোনো বেয়াদবি করিনি মা, শুধু যেটা প্রয়োজন সেটাই বললাম। চল আমার সাথে। কোথায়? অতসীর মা অতসীকে হাত ধরে খাবারের টেবিলে নিয়ে যায়। অতসীর মা প্লেটে খাবার দিয়ে অতসীকে খাইয়ে দিতে লাগে। অতসী আর কোনো কথা না বলে খেয়ে নিল। ইফাজ আর চোখে অতসী দেখছে আর ভাবছে, কখনো যদি মেনে নিবে আমাকে, ভুলিয়ে দিতে পারবে তো সব কষ্ট। এসব ভাবছে আর খাচ্ছিল। অতসী খাবার হাফ রেখেই পানি খেয়ে আবার নিজের রুমে চলে যায়। অতসী রুমে গিয়ে একটা বই হাতে নিয়ে বসে পড়ল। বরাবর বই পড়তে ভালো লাগে, এতদিন এত ঝামেলার কারণে পড়তে পারেনি। ইফাজ খাবার খেয়ে অতসীর রুমে ঢুকলো। অতসী বই পড়ছে দেখে চুপ করে বিছানার সাইডে বসে পড়লো। কয়েকবার আস্তে করে ডাক দিল, কিন্তু অতসী বই পড়ায় এতটাই মগ্ন ছিল যে ইফাসের কথা কান অবধি পৌঁছায়নি। এবার ইফাস অতসীর কানের কাছে গিয়ে বলল, এই যে রানী, ডাকছি আপনাকে, শোনেন না কেন? কতবার বললাম আপনার ছায়া আমার সহ্য হয় না। আপনাকে দেখলেই আমার থাপ্পড় রুম থেকে বের করে দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়ার কথা মনে পড়ে যায়। অতসী, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? কখনোই ক্ষমা করা যায় না। ধরে নিলাম আপনি তানিয়া বেগমের কথায় আমার সাথে এমন ব্যবহার করেছেন, কিন্তু একটা মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে? আপনার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই, আপনি পশুর সমান। এমন একজন মানুষের সাথে কি করে সংসার করব বলতে পারেন? ইফাজ নিচের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি নিচে পড়ছে। সত্যিই তো কতটা হিংস্রতা ছিল মনে! কিভাবে এমন করতে পারলো? কাউকে অন্ধবিশ্বাস করে তার কথায় মনুষ্যত্বহীন হয়ে গেল। ভুল হয়েছে অতসী, আমি জানি না আমি অনেক ভুল করেছি, তাও যদি পারো আমাকে মাফ করে দিও। কথাগুলো বলে ইফাজ রুম থেকে বের হয়ে যায়। ইফাজ যাওয়ার সাথে সাথে অতসী আবার বই পড়ায় মনোযোগ দিল। বইটা পড়া শেষ করতে করতে প্রায় রাত 10টার মতো বেজে গেল। পড়ার ফাঁকে শিমুকে বলেছিল খাবারটা রুমে দিয়ে যাওয়ার জন্য। শিমু খাবার রুমে রেখে গিয়েছে। অতসী উঠে খাবার খেয়ে ঘুমাতে যাবে,
ঠিক তখনই ইফাজ এসে কিছু না বলে পাশে শুয়ে পড়লো। ইফাজকে দেখে অতসী মেজাজটা বিগড়ে গেল। আপনি এখানে আসলেন কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনার নিজের বাসায় যান। আমার বউকে রেখে আমি কোথাও যাব না। আমার রুম থেকে বের হয়ে যান। বললাম তো আমার বউ বাচ্চা রেখে কোথাও যাব না। তাহলে আমি রুম থেকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি ফ্লোরে শুয়ে পড়ছি, তাও রাতের বেলা কাউকে জাগানোর প্রয়োজন নেই। হ্যাঁ, এটাই আপনার সঠিক জায়গা। আমাকে নিচে শুতে হয়েছিল আপনার জন্য, এখন দেখেন কেমন লাগে। অতসী এইটুকু বলে উপর থেকে একটা বালিশ নিচে ছুঁড়ে মারে। অতসী ভাবে শুয়ে পড়ে। সকালবেলা ফজরের আজানে অতসীর ঘুম ভেঙে যায়। অতসী উজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। অতসী 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে পাশে তাকাতে দেখে ইফাজও নামাজে দাঁড়িয়েছে। এটা দেখে অতসীর মনে মনে একটা ভালো লাগা কাজ করে। অতসী দেরি নাকে আবার 2 রাকাত ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে। নামাজ প্রায় শেষ দিকের মুহূর্তে মা বলে উঠল, অতসী রেডি হও, তোকে নিয়ে এক জায়গায় যাব। কোনো কিছু না ভেবেই বলে দিলাম, যাব না। আমি যেটা বলেছি এটা কর। যাব না বলছি তো, শরীরটা আমার ভালো লাগছে না। তোর তো খাবার চাই না, তাই না? তুই রেডি হন, নয়তো এভাবেই নিয়ে যাব। খাবার শেষ করে রুমে আসতেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু মায়ের সাথে কোথাও যেতে হবে, তাই আর ঘুমালাম না। মুখে এক রাজ্য বিরক্তি নিয়ে বোরখাটা পরে নিলাম। বাড়ি থেকে বের হতে দেখলাম বিভাস গাড়িতে দাঁড়িয়েছে। এটা দেখে মাকে প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছি? দেখতেই তো পাবি। কোথায় নিয়ে যাচ্ছেন বলতে প্রবলেম কি? গাড়িতে উঠে বসো। কিছুক্ষণের মধ্যে একটা হসপিটালের সামনে এসে গাড়ি থামালো। গাড়ি থেকে নামতেই দেখলাম ইফাজ সামনে দাঁড়িয়েছে। বুঝতে পারলাম হয়তো ডক্টর দেখানোর জন্য নিয়ে এসেছেন। আমাকে এটা বললেই পারতে, এভাবে না বলে কেন নিয়ে এসেছেন? ডক্টর দেখানোর পরে চেক আপ করতে বললো। চেক আপ করে ডাক্তার আবার দেখিয়ে গাড়িতে এসে বসলাম। ইফাজ ওষুধ কিনতে গেছে, ওষুধগুলো কিনে সোজা ইফাজদের বাসার সামনে এনে গাড়ি দাঁড় করে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এটার জন্যই কি নিয়ে এসেছিলে আমাকে? অথচ বিয়েটা কোনো ছেলে খেলা নাই যে তোর মন চাইলে শ্বশুরবাড়ি আসবি আর মন না চাইলে আসবি না। ইফাজ অনেক ক্ষমা চেয়েছে, আমি তো ক্ষমা করিনি। ক্ষমা করা মহৎ গুণ। আর একটু ভুল হলে চড়থাপ্তর দেওয়া, কারোর সাথে কথা বলার জন্য আগুন দিয়ে শরীর পুড়িয়ে দেওয়া, কি মা, এগুলো ভুল ছিল। যে ভুল করেছে ওই ভুলের ক্ষমা হয় না। মেয়েদের অনেক কষ্ট সহ্য করে স্বামীর বাড়িতে থাকতে হয়। আমি থাকবো না। তাহলে চলে যা, এসব আমার আর ভালো লাগছে না। মুক্তি দে এসব ঝামেলা থেকে আমাকে। এটা বলে মা চলে গেল। আমি আর কোনো কথা বললাম না। সিদ্ধান্ত নিলাম আজকে রাতে কোথাও চলে যাব। কখনো থাকবো না এই কালপিটের সাথে। আমাকে যতটা কষ্ট দিয়েছে তা আমি কখনোই ভুলতে পারবো না। এই মানুষটার সাথে একই ছাদের নিচে থাকা সম্ভব নয়। আমাকে বাসায় রেখে আসুন। শুধু শুধু কথা বাড়িও না। ওই বাসায় তোমার থাকতে প্রবলেম হবে। কোনো প্রবলেম হবে না। তুমি জানো, 1000বার বললেও আমি তোমাকে আর ওই বাসায় যেতে দেবো না। বুঝতে পারলাম বলে কোনো কাজ হবে না, তাই আর কোনো কথা বললাম না। বাসার ভেতরে চলে গেলাম। আমি বাসার ভেতরে ঢুকতে রানু দৌড়ে আসলো। নতুন বউ, তুমি এসেছো? জানো তুমি এতদিন ছিলে না, আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট হবে কেন? তুমি আমার বাবার বাড়ি চলে যেতে, আমিও তোমাকে দেখতাম, তুমিও আমাকে দেখতে। আপনাকে না বললাম আমার এই বাড়ি থেকে আপনি চলে যান, তারপরে কেন এখানে থেকে গেলেন? ইফাজ চিৎকার চেঁচামেচিতে আমি পিছনে ঘুরে তাকাতে দেখলাম তানিয়া বেগম ইফাজকে কথাগুলো শোনাচ্ছে। প্রতি উত্তরে তানিয়া বেগম চুপটি করে দাঁড়িয়েছে। কথা বলছেন না কেন? বাবা, আমাকে মাফ করে দেই, আমি তোদের ছাড়া থাকতে পারবো না। আপনাকে ভালোই ভালো বলছি, আপনি বাসা থেকে বের হয়ে আপনার জন্য রাখা ফ্ল্যাটে চলে যান। এই সংসার আমি এতদিন ধরে রেখেছি, আমি তোকে বড় করেছি, এত বছরের মায়া ছাড়তে পারিনি। বাবা, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা আমার কাছে না চেয়ে অতসীর কাছে চান। অন্যায় আমার সাথে না করে অতসীর সাথে করেছেন। তানিয়া বেগম দ্রুত এসে আমার হাতে পায়ে ধরে বলল, মা তুমি আমাকে ক্ষমা করো, তুমি তো আমার মেয়ের মতো। বলো। আমি সাধারণভাবে উত্তর দিলাম, ও তো আমার মায়ের মতোই ছিলেন, তাহলে কি করে পারলেন এতটা কষ্ট আমাকে দিতে? ক্ষমা তাদের করা যায় যারা ভুল বুঝে, যারা সজ্ঞানে ভুল করে, তাদের ক্ষমা করার প্রশ্ন আসে না। আমি আর দাঁড়ালাম না, নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কিন্তু চোখে কিছুতেই ঘুম আসছে না। 10টার দিকে অতসী ঘুমিয়ে পড়ছে না। তাহলে আসো, খেয়ে নিবে, ক্ষুধা নেই। আমার উপর রাগ করো, খাবার উপর নয়। আমি কারো উপর রাগ করি নি, তাহলে খেতে চলো। বললাম তো ক্ষুধা নেই। আচ্ছা, তোর রুমে খাবার নিয়ে আসি। বললাম তো খাবো না। কিছুটা জোরে কথাটা বলতে ইফাজ আমাকে আর কোনো না বলে সোজা রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ইফাজ আবার এসে লাইটটা অফ করে আমার পাশে শুয়ে পড়ে। হয়তো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে, কিন্তু আমার ঘুম আসছে না। একটাই চিন্তা, যে করে হোক এখান থেকে বের হতে হবে। কী করব, কোথায় যাব জানি না, কিন্তু এটা জানি আমি এখানে থাকবো না। ইফাজ ঘুম থেকে উঠে কিন্তু পাশে অতসীকে পায় না। ইফাজ ভাবলো রাগ করে হয়তো অন্য রুমে ঘুমিয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন অতসীর কোনো সারা শব্দ পাচ্ছে না, তখন ইফাজ উঠে বসলো। কিছু একটা ভেবে ইফাজ কয়েকবার অতসী ডাকলো। ডাকার পরও যখন অতসীর কোনো সাড়া পাচ্ছে না, তখন ইফাজ অতসীকে খুঁজতে নিচে চলে আসে। রানু, তুমি অতসীকে দেখেছো? না দাদা ভাই, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খুঁজে দেখো তো কোথায় গেছে। ইফাজ রানুকে
খুঁজতে বলে নিজের রুমে চলে যায়। রানু একে একে সবার রুম খুঁজতে থাকে। তানিয়া বেগমের রুমে গিয়ে জিজ্ঞাসা করে, খালাম্মা নতুন বউকে আপনার রুমে এসেছে না তো? ইফাজ, দাদির রুমে দেখতে পারিস। অতসী তো ওই রুমে প্রায় বসে থাকে। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলবো, আগে নতুন বউকে খুঁজে বের করি। রানু আর দেরি করল না, দাদিমার রুমে চলে গেল। সকালবেলা করে উনি তো এখনও জায়নামাজ ছেড়ে ওঠেনি, আর ওনার রুমে উকি মেরে দেখলো অতসীর কোনো অস্তিত্ব নেই। এই রানু, সাত সকালবেলা চোরের মতো উকি দিচ্ছিস কেন? নতুন বউকে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? অতসী কি এই সকালবেলা করে আমার কাছে আসবে নাকি? কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আপনার রুমে খুঁজতে এসেছি। খুঁজে পাচ্ছিস মানে? চোখে কম দেখছিস হয়তো, তাই খুঁজে পাচ্ছিস না। আমি কানা তো, তাই না? বেশি কথা না বলে অতসীকে পেলে বলবি আমার সাথে দেখা করতে। কালকে আসলো অথচ আমার সাথে দেখাই করলো না। রানু আর কথা না বলে আমার প্রতিটি রুম ভালো করে খুঁজলো, তারপর ছাদে খুঁজে বাগানেও অতসীকে খুঁজতে যায়, কিন্তু অতসীকে কোথাও না পেয়ে হতাশ হয়ে ইফাসের রুমের দিকে যায়। দাদাভাই, নতুন বউকে তো খুঁজে পেলাম না। দাদিমা ঘরে দেখেছো? হ্যাঁ। ছাদে গিয়ে দেখেছো হয়তো? তাও দেখেছি, কোথাও নেই। ইফাস ফোনটা বের করে দারোয়ানকে কল দিল, কিন্তু দারোয়ান তো অতসীকে বাসার ভেতর থেকে বাইরে যেতে দেখেনি। অতসী বসে বসে বাসা থেকে বের হওয়ার কথা ভাবছিল। সারা রাত জেগেছিল, একটু পরপর দেখছে আর উঠে ঘড়িতে তাকিয়ে দেখলো 3:49 বাজে। দেরি করলাম না, উঠে পড়লাম। আস্তে আস্তে রুম থেকে বের হলাম। পিছনের দরজা খোলা, সোজা মেন গেটের সামনে চলে আসলাম। দারোয়ান গেটে ছিল না, হয়তো উজু করতে গেছে। সেই ফাঁকে আমি বের হয়ে পড়লাম। বাড়ি থেকে বের হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। খুব কষ্ট হয়েছে বাসা থেকে বের করতে। মানুষজন নামাজে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে মানুষজন। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। 10 মিনিট হাঁটতে সামনে স্টেশন। হকারদের ডাকে বাস্তবে ফিরে আসলাম। চারপাশে মানুষ আবারও বিরল দৃষ্টিতে তাকিয়েছে, হয়তো ভাবছে এমন পোশাক পরে কেউ বাসা থেকে বেরোয়। আমি চুলগুলো ভয়ে ভালো করে বাঁধতে পারিনি। অপেক্ষা শব্দটা বরাবর খুব খারাপ। এমনিতে খুব ভয়ে আছি, তার উপর ট্রেন আসবে 7টায়। এতক্ষণ বসে থাকা যায় নাকি? তার উপর আবার মানুষ। সকালবেলা মানুষ কম থেকে জানতাম, কিন্তু এখন টেনশনে এসে দেখলাম অন্য রুমে। নতুন শহরে পা রাখবো, নতুন করে নিজের জীবনটাকে সাজাবো, নতুন করে আবার বাঁচতে শিখবো। থাকবে না পিছুটান, কারো কথা শুনে আর চলতে হবে না। ইফাজ অনেক ভেবেও কুল পাচ্ছে না অতসী কোথায় যাবে। অতসীর বাবার বাড়িতে কল দিল, কিন্তু অতসী যেখানে যায়নি। হঠাৎ মনে হলো মেইন গেটে সিসিটিভির কথা। ইফাজ দৌড়ে গিয়ে ল্যাপটপ নিয়ে এসে ফুটেজ বের করে দেখে অতসী 4:08 দিকে মেন গেট ক্রস করছে। তখন দারোয়ান নামাজ পড়ছিল। মেন গেট ক্রস করে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এরপর অতসীকে আর দেখা যায়নি। ইফাজ আর দেরি না করে গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে পড়ে। 7টার ট্রেন আজকে 6টায় চলে এসছে। অতসী এসে খুব খুশি, ভিড়টাও কম। আল্লাহ দোয়া কবুল করেছেন। এতক্ষণ বসে থাকতে খুব বিরক্ত লাগছিল। ইফাজ ভালো বুঝতে পারছে অতসী স্টেশনের দিকে আছে। এত সকালে তো আর গাড়ি পাবে না, তার উপর অতসীর কাছে টাকাও নেই, এজন্য স্টেশনে আসা। ইফাজ গাড়ি থেকে নেমে দেখে ট্রেন চলে যাচ্ছে। ইফাজ ভয় পাচ্ছে, যদি অতসী ট্রেনে উঠে যায় তাহলে পাওয়া খুব কষ্টকর হবে। ইফাজ চারপাশে একবার ভালো করে চোখ বোলালো, কিন্তু অতসীকে খুঁজে পেল না। ট্রেনও ছেড়ে দিয়েছে। ইফাজ আর কিছু না ভেবে ট্রেনে উঠে পড়ল। এখন যে করে হোক এই ট্রেন থাকলে আস্তে আস্তে খুঁজে বের করে। ইফাজ ভিড়ের মধ্যে আস্তে আস্তে খুঁজতে থাকে। যদি জানতো অতসী এভাবে পালিয়ে যেতে পারে, তাহলে হয়তো রাতে ঘুমাতোই না। ট্রেনে উঠে শান্তিতে একটা নিঃশ্বাস নিল। এখন আর কেউ আমাকে খুঁজে পাবে না। কিন্তু কোথায় যাব কিছুই জানি না। অজানা গন্তব্যে পাড়ি দিচ্ছি। সারা রাত ঘুমাতে পারিনি, এখন ঘুমে দু চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখন তো ঘুমানো যাবে না। আপনি কোথায় যাবেন জানতে পারি? চোখ তুলে তাকাতেই দেখলাম একটা ছেলে কথাটা জিজ্ঞাসা করছে। আপনাকে বলতে হবে? কেন, আমাকে বললে কি তুলে নিয়ে যাব? এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। মেয়ে মানুষ দেখলে কথা বলার জন্য উঠে পড়ে লাগেন। আপনার পছন্দ হয়নি বুঝি? অমন করছো সুন্দরী। পাশ থেকে অন্য একটা ছেলে বলে উঠল, ইচ্ছে করছিল লাথি মেরে ট্রেন থেকে ফেলে দিই, কিন্তু লাথি না মারলে কেউ একজন তার গালে থাপ্পড় ঠিকই মেরেছে। পাশে ফিরে দেখলাম ইফাজ। আমি সাথে সাথে ওনার দিকে মুখ ঢেকে নিই। এ কী হলো? ইফাজ কী করে জানলো আমি এখানে? আর শেষ রক্ষা হলো না। এইদিকে আর কি হলো সেটা আর দেখিনি। বোরখা পরে বের হওয়ার দরকার ছিল, তাহলে আর ইফাজ আমাকে চিনতে পারতো না। থাক না, অত সে মুখ ঢাকতে হবে না। জানোই যদি আমার কোনো অপরাধ না থাকতো, তাহলে এখন থাপ্পড়টা তোমার গালে পড়তো। এই মিয়া, এই ছেলেদেরকে এখান থেকে ভাগিয়ে এখন তো আপনি মেয়েটার সাথে লুচ্চুগিয়ে শুরু করছেন। দাঁড়িয়ে থাকতে একটা লোক ইফাজকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। ইফাজ রেগে উত্তর দিল, ভাই, যেটা বুঝেন না এটা নিয়ে কথা বলেন না। সব বুঝি এসব মেয়েটাকে নিজের হাতে নেওয়ার ধান্দা। এটা আমার বউ, হাতে নিব মানে? লোকটা আর কোনো কথা বলল না। ইফাজ অতসীকে বলল, তোমার জন্য আজকে এসব কথা শুনতে হলো, তাতে আমার কোনো দুঃখ নেই। তোমাকে এসে পেয়েছি, এটাই অনেক। পরে যে স্টেশনে থামবে ওখানে আমরা নামবো। বাসায় যাওয়ার জন্য
বাসা ছাড়িনি। অথচ ভালোবাসাটা না জোর করে হয় না। আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। যখন আমাকে ক্ষমা করতে পারবে তখনই আমার কাছে আসো। আর কোনো জোর করবো না তোমাকে। বিয়ে করে নিন অন্য কাউকে। আমি হাজার চেষ্টা করেও আপনার দেওয়া অত্যাচারগুলো ভুলতে পারছি না। আপনাকে দেখলে ওসব কথা মনে পড়ে যায়। বললাম তো জোর করবো না। আমার বাচ্চাটার দিকে তাকিয়ে প্লিজ এমন করো না। তুমি যে বের হচ্ছ এভাবে, যদি তোমার আর বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত তখন আমি কি করতাম বলো তো? বাচ্চাটার কথা বলে চুপ হয়ে যাই। এখন আমার জীবনের থেকে অনেক বেশি দামি বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখানো, মা ডাক শোনার, ছোট ছোট হাত পাগুলো স্পর্শ করা, তাকে বুকে নিয়ে ঘুমানো, এসব অনুভূতি আজ যে চাই এসব ভেবে ভেবে বললাম, যাব আপনার সাথে, একটা শর্তে, আমাকে বাবার বাসায় রেখে আসতে হবে। তুমি যা বলবে তাই হবে, শুধু আর কখনো এরকম কিছু করবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ট্রেন থেমে গেছে। ইফাজ আর আমি ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়ি, কারণ আবার ট্রেন আসতে সময় লাগবে। বাসে উঠে আবার স্টেশনে পৌঁছে ইফাজের গাড়িতে উঠে। ইফাজ এবার কোনো কথার খেলাপ করেনি, সোজা আমাদের বাসায় নিয়ে আসে। আমাকে দেখে মা কিছু বলতে যাবে তার আগে ইফাজ বলে ফেললো, মা অতসী এখান থেকে এখানে থাকবে, আমি টাকা দিয়ে যাচ্ছি, প্লাস বাজারও করে দিয়েছি যে অতসী মুখের কথাটাও বলবেন না, কাজও করাবেন না, আমি কাজের লোকও দিয়ে যাব। আমি রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। রাতে ঘুমাইনি, ঘুমের জন্য আমি আর চোখ খুলতে পারছি না। অথচ নাস্তা করেনি তো এভাবে ঘুমাচ্ছ যে? ধুর, মাত্র তো ঘুমটুকু আসলো, এমনিতে ডাক দিলে ঘুমালাম কোথায়? ইফাজ একগাল হেসে বলল, তুমিও ঘুমাও, আমি খাইয়ে দিচ্ছি। খাবো না বললাম তো, না করলে কিন্তু এখান থেকে আমার বাসায় নিয়ে যাবো। হাজারো বিরক্তি নিয়ে খাবার মুখে নিলাম। ক্ষুধাও লেগেছিল, কিন্তু ঘুমানোর জন্য খেতে যায়নি। ইফাজ অতসীকে খাইয়ে দিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কয়েকদিন যাবত অফিসে যাওয়া হয় না। অফিসে কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজখবর নেই। বাসায় গিয়ে দেখি রেডি হয়ে ইফাজ অফিসে চলে গেল। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতে দেখলাম 4:15 বাজে। এতক্ষণ ঘুমালাম কি করে? দেখলাম আমার পাশে একটা নতুন ফোন। হাতে নিয়ে দেখলাম ফোনটা, এটা ইফাজ ভাইয়া দিয়ে গেছে আপু। আমি আর চোখে তাকিয়ে বললাম, কেন? শিমু কিছু অবাক করে জিজ্ঞাসা করলো, তোর হাজব্যান্ড তোকে ফোন দিয়েছে, এটাতে আবার কারণ লাগে নাকি? কারণ তো আছে, কই এতদিন তো ফোন দেয়নি। আচ্ছা ইফাজ ভাইয়া আবার আসলে জিজ্ঞাসা করে নিস। শিমুকে দেখে বুঝলাম আমার কথায় বেশ বিরক্ত। বিরক্ত হবে নাই কেন? ও তো আর সব জানে না। আমার প্রশ্নগুলো অদ্ভুত লাগবে ওর কাছে। আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে বাইরে গিয়ে বসতে ইফাজ কল দেয়। কখন ঘুম থেকে উঠলেন রানী? একটু আগে। খাবার খেয়েছেন? না খেলে আমি আসবো, পরে আবার আমাকে সহ্য করতে হবে। আমাকে সহ্য করার থেকে আগে বা ভালো তো, ডাক্তার কি বলেছে শুনেছেন? বেশি করে খেতে হবে, একটু সাবধানে চলাফেরা করলেই বুঝবেন। ইফাজ আরও বেশি কথা বলে কল কেটে দেয়। এভাবে কেটে যায় 7 মাস। অথচ এখনও বাবার বাড়িতে আছে। ইফাজ অনেক কেয়ার করেছে দূর থেকে, অবশ্য দেখতে দেখতে প্রায় 2 দিন পর পর। অথচই প্রয়োজনের সব দিয়েছে। অথচই মনটা অনেক পাথর। ইফাজের সাথে ভালোভাবে কথা বলে ঠিকই, কিন্তু ভালোবাসে না। শুধু কথা বলার প্রয়োজন তাই কথা বলে, প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। হঠাৎ অতসীর লেবার পেন ওঠে। অতসী বিছানা থেকে উঠে দাঁড়াতে গেলে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে ব্যথা সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দেয়। কিন্তু অতসীর রুমে ফ্যানের শব্দ অনেক ছিল, তাই অতসীর কান্নার আওয়াজ বাইরে যাচ্ছিল না। অতসী বেশ কিছুক্ষণ ফ্লোরে পড়ে কান্না করতে থাকতে হঠাৎ নীলু রুমে এসে অবস্থা দেখে জোরে চিৎকার করে মাকে ডাকে। অতসীর মা সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করে। ইফাজ কল দিয়ে শুধু হসপিটালে আসতে বলে। অতসীকে হসপিটালে নেওয়ার সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে যায়। ইফাজ এসে সব শুনে মাথায় হাত দিয়ে ফ্লোরে পড়ে যায়। আমি কেন আপনাদের কাছে আমার কলিজাটাকে রেখে গেছিলাম? এখন যদি অতসী বা বাচ্চার কিছু হয়, আমি বাঁচব না। বাবা তুমি দয়া করো, কিচ্ছু হবে না। ইফাজ জোরে চিৎকার করে বলে ওঠে, হাজারবার আপনাদের মা মেয়েদের বলছি খেয়াল রাখার জন্য। এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা মা মেয়ে 3জন পারলেন না একটা দিন দেখে রাখতে? আমার বাসায় হলে আমি ওর পাশ থেকে উঠে যেতাম না। ইফাজের মাথা গরম করো না, এখন এমন করার সময় না। মিসেস অতসীর বাড়ির লোককে আমার সাথে আসুন। ইফাজ বসা থেকে উঠে দ্রুত নার্সে যায়। আপনি কে হন? পেশেন্টের হাজবেন্ড। এমন অবস্থায় আপনাদের খেয়াল রাখা উচিত ছিল। অতসীর কী অবস্থা? দ্রুত বি নেগেটিভ ব্লাড নিয়ে আসুন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমাকে একটু দেখতে দেবেন প্লিজ? পাগল আপনি, এমন সিচুয়েশান, আপনি ব্লাড ম্যানেজ করে নিয়ে আসুন। যদি লেট করেন তাহলে বাচ্চা বা মা কাউকে বাঁচানো পসিবল হবে না। ইফাজ আর দাঁড়ালো না। অতসীর ব্লাড গ্রুপ তো ইফাজের সাথে মিলে না, হয়তো পরিবারের কারোর সাথে মিলবে। তাই শিমু, নীলু আর অতসীর মাকে জিজ্ঞাসা করলো, আপনাদের 3জনের মধ্যে ব্লাড গ্রুপ বি নেগেটিভ? ভাইয়া আমাদের ব্লাড টেস্ট করানো হয়নি। ইফাজ রেগে গিয়ে বললো, তোমরা ব্লাড টেস্ট করো, যদি তোমাদের কারোর সাথে মিল যায় তাহলে আমাকে কল দিও, আমি দেখছি কারো কাছ থেকে ব্লাড সংগ্রহ করতে পারি কিনা। ইফাজ দেরি করলো না, বেরিয়ে পড়লো। কিন্তু সব হসপিটালের এক কথা, নেগেটিভ ব্লাড এই মুহূর্তে নেই। ইফাজ তার বন্ধুদেরকে কল দেয়, কিন্তু বি নেগেটিভ ব্লাড নেই বলে কল কেটে দেয়। লাস্ট ইফাজকে একটা হসপিটাল থেকে ব্লাড ডোনেট করে, যারা তাদের নামের লিস্ট আছে, নাম্বার দিয়েছে। ইফাজ অনেক জায়গায় কল দিয়ে একজনকে খুঁজে পায়।
ইফাজ ব্লাড সংগ্রহ করে হসপিটালে দেখে দূর থেকে অতসীর মা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে দৌড়ে যায়। মা, অতসী কেমন আছে? অতসীর মা চোখ তুলে উপরে তাকাতেই চোখে পানি টপ টপ করে নিচে পড়তে থাকে। মা, কাঁদছেন কেন? বলেন না অতসী কেমন আছে। এই দেখুন, অতসীর জন্য ব্লাড নিয়ে এসেছি। ওয়েট, আমি ব্লাড দিয়ে আসছি, তারপর বাবুকে কোলে নেব। ইফাজ, অতসী আর নেই? নেই মানে? ইফাজ পাশ ফিরে তাকাতেই দেখে নীলু শিমু অন্যায় মুখ গুজে কাঁদছে। ইফাজের দাদিমা আর তানিয়া বেগম এক সাইডে দাঁড়িয়ে আছে। দাদিমা তানিয়া বেগম কাঁধে মাথা রেখে আছে, তানিয়া বেগমের চোখে পানি। ইফাজ দৌড়ে ইমার্জেন্সি কক্ষে ঢুকে দেখে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, ব্লাড পুরো বেড প্লাস কেবিনে অংশে ভরে গেছে। অথচ উস্কো খুস্কো চুল, চোখে এখনও পানি জমে আছে। একটা হাত পেটে, অন্য হাতটা নিজের দিকে ঝুলে আছে। উপরে সাদা কাপড় দেওয়ায় শুধু মুখটা বের করানো। এই পাশ ধীর পায়ে গিয়ে বসলো বেড সাইডে, এসে অতসীর মাথাটা বুকে নিল। অতসী, এখনও বলবা না? আমাকে দেখলে তোমার কষ্ট হয়? আমি সামনে আসলে আমি যে একটা জানোয়ার ছিলাম তা তোমার পুনরায় মনে পড়ে? এই অতসী, বলবা না এখন? অতসী, তুমি চাইতে না আমার থেকে দূরে যেতে? দেখো না, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। এই অতসী, শুনো না, আমি তোমার জন্য দোয়া করতে পারতে না যেন আমি মরে যাই। অথচ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি নিজের শাস্তি দেওয়ার জন্য তোমার থেকে দূরে থেকেছো। যদি জানতাম আমি তোমাকে এভাবে হারিয়ে ফেলতাম, তাহলে আমি কখনোই দূরে থাকতাম না। এ অথচ শোনো না, ভালোবাসি তো, কথা বলবে না আমার সাথে? একবার কথা বলো না। এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন কি? লাশকে এভাবে জড়িয়ে ধরে কথা বলতে দেখেছেন? ইফাজ অতসীকে বেডের সাইডে বলল, লাশ কাকে বললেন? এটা আমার অতসী। ও আমার অতসী, বুঝলেন? লাশ কেন বলবেন? ইফাজ নার্সের দিকে তেড়ে আসে। ইফাজ বেশ শখ, তাই এমন করছে এটা বুঝতে পেরে ইফাজকে জোর করে নিয়ে যাওয়া হয়। অতসীর লাশ দাফন করে ফেলার 2 ঘন্টার মধ্যে ইফাজ ফ্লোরে বসে আছে। ইফাজ জোরে কাঁদতে পারছে না, কিন্তু দু চোখ লাল হয়ে গেছে। ইফাজের বাবা, দেখবে না তোমার ছেলেকে? ইফাজ বলল, মা, অতসী তো চেয়েছিল ওর স্পর্শে নিজের ভেতরে সুপ্ত অনুভূতির প্রকাশ করতে। অতসী আমাকে বলেছিল ওর মা হওয়ার অনুভূতি চাই চাই, কিন্তু সৃষ্টিকর্তা এভাবে নিয়ে গেল। ইফাজ, এসব না বলে ছেলেটাকে কোলে নাও। ইফাজ 2 হাত বাড়িয়ে নিজের অস্তিত্বকে কোলে নেয়। কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ পর বাচ্চা বুকে নিয়ে রাখে। বাবা, বলছি না বাচ্চাটা আমি নিয়ে যাই? আপনি আর কখনো এই কথা মুখে উচ্চারণ করবেন না। আমি আমার ছেলে আমি ভালো মানুষ করতে পারবো। আমার অতসী আপনাদের জন্য হারিয়েছি। বাবা, তুমি ছেলে মানুষ, এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। তানিয়া বেগম বলে উঠল, আমি আছি। ইফাজকে যেভাবে মানুষ করছে ঠিক এই বাচ্চাও আমি মানুষ করতে পারবো। ইফাজ তানিয়া বেগম মিলে ছেলেটা মানুষ করার দায়িত্ব নেয়। ইফাজ ছেলেকে বাবা মায়ের দুটো আদর রেখেছে। ছেলের নাম রেখেছে আহমদ আব্রাহাম স্পর্শ। 20 বছর পর। রোল কল হচ্ছে, সবাই মনোযোগ দাও। রোল কলে 1 2 3 বলতে বলতে হাত যখন রোল নম্বর 63 স্পর্শ স্যার নামটা উচ্চারণ করতে দুজন এক্কেবারে বলে, প্রেজেন্ট স্যার। পুরো ক্লাস দুজনের দিকে তাকিয়ে আছে, একজন ছেলে একজন মেয়ে। এই মেয়ে, বসো তুমি। তুমি কি স্যার নাকি স্পর্শ? সরি স্যার, কিন্তু এই মেয়েটা দাঁড়ালো কেন? মেয়েটা বলল, স্যার আমার নামও স্পর্শ। এই তোমার ফ্যামিলিকে আর নাম খুঁজে পায়নি? তোমাকে ছেলেদের নাম দিয়ে বসেছে, হাফ ছেলে হাফ মেয়ে কোথাকার। স্পর্শ, সবসময় বেয়াদবি না করলেও পারো। সারা বছর রোল ছিল তোমার 100-র পরে, কীভাবে 63 হয় তোমার? হতে পারে না নাকি এমন যে মেয়েটার নামও স্পর্শ? স্পর্শ আর কোনো কথা বলল না। আজকে প্রথম ক্লাস, নয়তো বোঝাতো মেয়েটাকে স্পর্শের মুখে মুখে তর্ক করা কি হয়। মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে স্পর্শ, বারবার ফেল করে কোনো রকম এসএসসি টপকে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। এই কলেজে সবাই তাকে এক নামে চেনে, কারণ সবাই 10 বছর যাবৎ স্কুলে পড়ে। স্পর্শ 13 বছর যাবৎ পড়েছে। জেএসসিতে একবার ফেল করে এসএসসিতে 2 বার। সবাই মিলে F⁴ নামে ডাকে। F⁴ মানে 3 বার ফেল। কিন্তু স্পর্শের আড়ালে সবাই এই নাম ধরে ডাকে, সামনে কেউ ডাকার সাহস পায় না। পড়ালেখা না করলেও মারপিট দুষ্টুমিতে 1 নম্বর। ক্লাস শেষ করে স্পর্শ ক্যাম্পাসে বকুলতলায় বসে আছে, সাথে তার ছেলেপেলে। ক্লাসে সেই মেয়েটা যাচ্ছিল, স্পর্শ জোরে ডাক মারে, এই যে হাফ লেডিস, আর কোনো নাম পেলে না? আমার নামটাই রাখলো কেন তোমার বাবা মা? মেয়েটা বুঝতে পারে তাকেই এই কথাটা বলেছে। মেয়েটা রেগে এসে বলে, শোনেননি, আমার নাম স্পর্শিয়া, কিন্তু পিএসসি এক্সামের সময় স্যার আমার নাম ভুল করে স্পর্শ লিখে দেয়, সংশোধন করতে পারিনি তাই ভুলেছে নিজের অন্য নাম দিবা কলেজে। আমি কি করব, সবাই আমাকে এই নাম ধরে ডাকে। সবাইকে তোমার আকিকা দিয়ে দিয়ে দাওয়াত খাওয়াবা, তাহলে নতুন নাম ধরে সবাই ডাকবে। আর যদি কেউ স্পর্শ বলে ডাকে তাহলে মেরে তোমার কোমর ভেঙে দিব। একটা অচেনা মেয়ের সাথে আপনি এভাবে কথা বলছেন? এই নামটা কি আপনার নামে দলিল করে রেখেছেন? হ্যাঁ, আমার নামে দলিল করে রেখেছি। আরেকটা কথা বলে থাপ্পড় মেরে গাল
লাল করে ফেলবো, যেটা বলেছি ওটা করবেন। স্পর্শ খুব উচ্ছৃঙ্খল ব্যবহার করছে। স্পর্শইয়া আস্তে করে বলে উঠলো, মেয়েদেরকে সম্মান দিতে শিখুন, মনে রাখবেন আপনার মাও একজন মেয়ে, আপনার মায়ের কাছ থেকে শিখে নেবেন কী করে অন্য একটা মেয়ের সাথে কথা হয়। স্পর্শিয়ার কথাটা শুনে স্পর্শ দৌড়ে বাইকে উঠে যায়। হাই স্পিডে গাড়ি চালিয়ে সোজা বাসায় ঢুকে বাইকটা রেখে বাগানের উপরে সাইডে শিউলিতলার অতসীর কবরের পাশে গিয়ে বসে পড়ে। দু চোখ থেকে অঝরে অশ্রু পড়ছে। মায়ের কথা মনে হলে সবচেয়ে বেশি কষ্ট হয়। কখনো তো মাকে সামনে থেকে চোখের দেখা দেখেনি। মায়ের ছবি দেখেছে, মায়ের ছবিতে কত শত চুমু খেয়েছে তার হিসাব নেই বললেই চলে। মায়ের আদর ভালোবাসা কখনো অন্য কেউ দিতে পারে না। পৃথিবীতে সবার মা আছে, আমার কেন নেই? রোজ সবাইকে যখন তাদের মা স্কুলে দিয়ে যেত, আমি দূর থেকে শুধু তাকিয়ে দেখতাম আর ভাবতাম আমার মা কেন আল্লাহ নিয়ে গেল। মাকে একা না নিয়ে আমাকেও মায়ের সাথে নিয়ে যেত। স্পর্শ মায়ের কবরের পাশে বসে এসব বলছে আর কান্না করতেছে। নীলু বেলকনিতে দাঁড়িয়ে চোখ যায় অতসীর কবরের পাশে কেউ বসে আছে। নীলুর বুঝতে অসুবিধা হলো না এটা স্পর্শ নিশ্চয় আবার কেউ মায়ের কথা মনে করিয়ে দিয়েছে, তাই তো ওখানে বসে কাঁদছে। নীলু দৌড়ে বাগানে গেল। স্পর্শ কাঁধে হাত রেখে স্পর্শকে নীলুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। নীলু স্পর্শকে নিয়ে বাসায় ঢুকে স্পর্শকে সোফায় বসিয়ে নীলু নিচে বসে পড়ল। আচ্ছা স্পর্শ, এভাবে বাচ্চাদের মতো কান্না করলে আমার কি কষ্ট হয় না বলতো? আমি কি তোর মা না? মা কখনো অন্য কেউ হতে পারে না। আমার মা আল্লাহর কাছে চলে গেছে মামুনি। স্পর্শ বাবা, এভাবে বলো না, আমি তো আছি, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। অতসী মৃত্যুর পর ইফাজ খুব ভেঙে পড়ে, যার কারণে রেহানকে ইফাজের ব্যবসা সামলাতে হয়েছে। রেহানের সাথে নীলুর বিয়ে হয়েছে কয়েক বছর হলো, তাদের ছোট্ট একটি মেয়ে আছে, অয়ন্তী নাম। রোহান, নীলু, অয়ন্তী এখন ইফাজের বাসায় থাকে। অতসীর মৃত্যুর পর থেকে ইফাজ আর দ্বিতীয় বিয়ে কথা ভাবেনি। বেশ সময় লেগেছে অতসীর মৃত্যুর ধাক্কাটা সামলাতে। সব কিছু ভুলে ছেলেটাকে বড় করেছে, কিন্তু শাসন করেনি। ছেলের কান্না করলে ইফাজও কান্না করতো। স্পর্শ একটু ব্যথা পেলে স্পর্শের থেকে বেশি ইফাজের ব্যথা লাগতো মনে হতো। স্পর্শের সব আবদার ইফাজ পূরণ করেছে, শুধু মায়ের ভালোবাসাটুকুও দিতে পারেনি। ইফাজ আজও কাঁদে অতসীর জন্য। ইফাজ প্রায় সবসময় ব্যালকনিতে বসে থাকে, কারণ এখান থেকে অতসীর কবরটা স্পর্শ দেখা যায়। অতসীর মৃত্যুর পরদিন দাদিমা মারা যায়। স্পর্শ ফ্রেম হয়ে এসে টেবিলে খেতে বসে। তানিয়া বেগম স্পর্শের সামনে চেয়ার টেনে বসতে বলল, ওগো তানিয়া, তুমি আমাকে কিছু টাকা দিতে বা দিতে থাকবে। কাল তো টাকা দিলাম, এই টাকায় কি হয় বলো? তোর বাবার কাছ থেকে চেয়ে নে। তানিয়া মরে গেলেও বাবার কাছ থেকে চাইবে না। কালকে যে টাকা দিয়েছে তার হিসাব দে। বন্ধুদের ট্রিট দিছে, কিসের ট্রিট? কী এমন আহামরি? পাশ করছস, 2বার পরীক্ষা দিয়ে 3বার টেনে টুনে এসএসসি পাস। এই বুড়ি বেশি বিলিয়ান, 5 পাস তো করনি। নীলু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তানিয়া বেগম আর কোনো কথা বলে না, জানে এই ছেলের সাথে পেরে ওঠা যাবে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে স্পর্শ কলেজে চলে যায়। স্পর্শ দেখতে 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং অতসীর মতো সুন্দর, চুলগুলো স্পাইক করা। বাইক নিয়ে কলেজে ঢোকার সময় মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকে। কয়েকটা মেয়ে স্পর্শকে প্রপোজ করেছিল, কিন্তু স্পর্শ ওদেরকে অপমান করে না করে দিয়েছে। কিন্তু একটা মেয়ে আছে নাবিলা, যে আঠার মতো স্পর্শে লেগে আছে। নাবিলা এ পর্যন্ত অপমান করেছে, কিন্তু এই মেয়ে স্পর্শের পিছু ছাড়ে না। স্পর্শকে ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে তার অসুস্থ মাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো। সব শেষে করে গোসল করে ভেজা চুল ছেড়ে দিয়ে দৌড়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। স্পর্শীয় কলেজে ঢোকার ক্লাসে যেতেই কেউ পেছন থেকে ডাকাতে স্পর্শীয় পেছনে ঘুরে স্পর্শের চুলগুলো স্পর্শের খুব ভারী লাগে। স্পর্শ রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে স্পর্শে বলে উঠে, সরি, দেখে চলতে পারেন না? আপনি আমার পেছনে আছেন এটা জানলে কলেজের সবাই মিলে ডাকলেও ও পিছু ফিরতাম না। ও, আমি যদি জানতাম তুমি নামক পেতনিটার সামনে, তাহলে কখনোই তোমার পিছু হাঁটতাম না। না হাঁটলে সামনে যান, আমি আপনাকে জোর করে আমার পিছনে এসে দাঁড় করেনি। ভুল করছো তুমি, আবার বড় কথা। ভুল করছি তাই সরিও বলেছি। সরি বললে কি শেষ হয়ে যায়? স্পর্শের মুখ পক্ষে বলে, অবশ্যই। স্পর্শের চুল ধরে জোরে টান মেরে বলে, সরি। স্পর্শে ব্যথা পেয়ে মাথায় হাত দিয়ে সামনে তাকাতে দেখে স্পর্শ ক্লাসরুমে ঢুকে পড়েছে। হাই স্পর্শিয়া, তুমি আমাকে পিছন থেকে ডেকেছিলে কেন? এমনি তোমার সাথে ক্লাসে যাব। দেখলে তো বজ্জাতটা কত ঝামেলা হলো। স্পর্শকে বজ্জাত বলো না, শুনতে পারলে তোমার খবর আছে। আরে এই ছেলেকে আমি ভয় পাই নাকি? চলো তো ক্লাসে যাই। ক্লাস শুরু হওয়ার পর থেকে একটু পর কেউ কারো মুখ ঘুরে দেখেনি একবার, কিন্তু দুজন দুই বেঞ্চের সাইডে। স্পর্শ অন্যদিকে ঘুরে বসে আছে দেখে রোহিত জোরে বলল, তোর ঘাড় কি বাঁকা গেছে রে স্পর্শ? এভাবে ঘাড় ঘুরিয়ে আছিস কেন? আরে বলিস না, ডান সাইডে যে পেতনি বসে আছে তা না দেখার জন্য এদিকে ঘুরে এসেছি। স্পর্শ কথাটা শুনে বলল, এমন অসভ্য লোক আমি জীবনে দেখিনি। স্পর্শ এবার ডান দিকে ঘুরে বলল, অসভ্য কাকে বলেন এমা? আপনি বাম সাইডে বেঁকে বসেছেন, এদিকে তো পেতনি বসে আছে, এটা তোমার দেখতে হবে না। অসভ্য কাকে বলল? এর মাঝখানে স্পর্শ আর তার সাইডে এটাও দাঁড়ালো। ক্লাস করছে দেখতে পাচ্ছ, তার মধ্যে দুজনে
সংসারে আলাপ জুড়ে দিছি। সংসার আলাপ মানে? স্পর্শ আবার মুখে মুখে কথা বলছো? স্যার, আমি বসি, আমার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটার। আর একটা কথা বললে কান ধরিয়ে দাঁড় করে রেখো। স্যার এবার পড়াতে লাগলেন এটুকু বলে, সব দোষেই তোমার, নিজের দোষটা স্বীকার করো। আমাকে পেতনি বলতে গেলে কোন স্বাদে? তুমি আমাকে অসভ্য বললে কেন? তোমার জন্য সব হয়েছে, এত বড় ছেলে হয়ে ক্লাসে দাঁড়িয়ে থাকবা? স্পর্শ কথা বলে শেষ করে স্যারের দিকে রাগি লুকে তাকিয়ে আছে। স্পর্শ, তুই এক পায়ে দাঁড়িয়ে কান ধরে দাঁড়া। এই মেয়ে, তুমি বসে যাও। স্পর্শিয়ে বসে বসে মিটমিট করে আছে। কেমন লাগছে? এত বড় দামড়া দাঁড়িয়ে আছে তো, দেখতে কিন্তু সেই লাগছে। স্পর্শ রেগে গিয়ে বলে, দেখে নিব তোমাকে, আজকে খালি ক্লাস শেষ হতে দাও। অতসী হাতে থাকা গ্লাসটা বেডের টেবিলে রাখতে গিয়ে পড়ে যায়। বারবার পুরনো স্মৃতি নাড়া দেয়। কত কথা মনে করতে পেরেও পারে না। আশ্রমের বাচ্চাদের সাথে যখন যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে, যখন নিজের রুমে একা থাকে তখনই ভয়ঙ্কর কিছু পিছু তাড়া করে। গ্লাসটা পড়ে যাওয়ার শব্দে সুমা বেগম দৌড়ে আসেন। এসে দেখতে পায় অতসীর মাথার চুলগুলো টেনে ধরে বসে আছে। সুমা গিয়ে অতসীর পাশে বসতে অতসী সুমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সুমা মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করো। এ তো আজকে নতুন না, 20 বছর আগে সুমা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল তখনই ট্রেন থেকে নেমে দেখতে পায় কতগুলো মানুষ কিছু একটাকে ঘিরে বসে আছে। কৌতূহল নিয়ে সুমা দেখলে একটা মেয়ে অচেতন অবস্থায় পড়েছে। সবাই শুধু দেখছে, কেউ ধরার সাহস পাচ্ছে না। সুমা সোজা মেয়েটাকে নিয়ে একটা হাসপাতালে ভর্তি করে দেয়। কিছুটা সুস্থ হলে বুঝতে পারে আগের কোনো স্মৃতি মেয়েটার মনে নেই। এত বছরের ভিতরে শুধু একটাই বুঝতে পেরেছে, মেয়েটার নাম অতসী। গলায় একটা লকেট ছিল যাতে অতসী নামটা লেখা ছিল। এত বছর কয়েকদিন পর পর অতসী এমন সমস্যা হতো। কেউ নাকি অতসীকে ডাকে, বাচ্চার কান্না নাকি শুনতে পায়। হয়তো অতসীর এই পিছু ছাড়ে না। এই 20 বছর কখনো আশ্রমের বাইরে যায়নি অতসী। অতসীর যা যা প্রয়োজন সব কিছু সময় এনে দিয়েছে। কখনো জোর করে আশ্রম থেকে বাহিরে বের করে যায়নি অতসী। তানিয়া দূর থেকে ইফাজকে দেখে হাসছে। আমাকে অপমান করেছিলে না, দেখো তোমার সংসার কিভাবে তছনছ করে দিয়েছি। অতসীর জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে, তাই তো তার স্বামী সন্তান থেকে আজও দূরে। বাচ্চার কান্নার শব্দ শুনে শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল। বাচ্চাকে দু চোখে দেখার সুযোগ পাইনি। এটা ঠিক যে আমার 20 লাখ টাকা গেছে ডক্টর প্লাস নার্সদের হাত করতে, কিন্তু পেরেছি তো তোমাদের সবাইকে কষ্টে রাখতে। আমাকে কষ্টে রেখেছ 8 মাস, আর আমি তোমাদের কষ্ট দিচ্ছি 20 বছর যাবৎ। মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্ট পেতে থাকবে তোমরা। অতসীর যখন লেবার পেন উঠে গেছিল তখন আমি দৌড়ে সবার আগে হসপিটালে চলে যাই, ডক্টরের হাত থেকে বলি অতসীকে মৃত বলতে। কিন্তু বাইরে এসে যখন শুনতে পারি অতসী ফ্লোরে পড়ে গেছ, তখন মনে মনে রাজ্যের জয় করা হাসি হেসেছিলাম, কারণ আমার প্ল্যানটা সাকসেস হবে। স্পর্শ হওয়ার পর অতসী অজ্ঞান বানিয়ে ফেলে ডাক্তাররা, তারপর বলে মরে গিয়েছে। সবাই দূর থেকে দেখতে দেয়, কাউকে কাছে যেতে দেয়নি। কিন্তু ইফাজ সব বাধা অতিক্রম করে অতসীর কাছে যেয়েছিল, কিন্তু বুঝতে পারেনি বলো ছেলেটা যে অতসী বেঁচে আছে। 2 মিনিটও অতসীর কাছে থাকতে দেয়নি, তাই নার্সরা সব সামলে নিয়েছিল। তারপর বাকি কাজগুলো আমি সামলে নিই। অতসীর বদলে অন্য কাউকে মাটি দেওয়া হয়েছিল। ইফাজ এতটাই শক্ট হয়েছিল যে অজ্ঞান হয়ে গেছিল। দাপন করা কেউ আর ওইদিকে দায়িত্ব নেয়নি। আমি দায়িত্ব নিয়েছিলাম, সব সেরেও দিয়েছিলাম। অতসীর মা আর নীলু শিমু বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিল, কারণ অতসী মরে যাওয়ায় বাচ্চাটা শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই ওনাদের অন্য হসপিটালে যেতে হয়েছিল। আর ইফাজের জ্ঞান ফিরতে ফিরতে মাটি দেওয়া প্রায় শেষ। ইফাজ শুধু কবরের কয়েকটা মাটি দিয়ে মোনাজাতে অংশ নিয়েছিল। অতসীর মা ও বোনরা পরে এসেছিল। কথাগুলো মনে করে তানিয়া বেগম মনে মনে হাসছে। এত কিছু করার একটাই কারণ, অতসীর জন্য আমাকে ইফাজ এত অপমান করেছে, আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে, তাই তো জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছি। কলেজ ছুটি হওয়ার পর স্পর্শে গাল ফুলিয়ে বাসায় ফিরছে। সুমা দৌড়ে এসে মেয়ের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল। এমা, কি অবস্থা করছিস বাড়িতে? তুমি না অসুস্থ? আমাকে কি দিয়ে সকালে এতগুলো কাজ করালে, রান্না করলে, এখন তো পুরো সুস্থ। আগে বল, এত কাদা কোথা থেকে মাকে এসে? রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তার সাইডে একটা গর্ত ছিল, গর্তে পানি জমেছিল, একটা বাইক আসলো আর আমায় ভূত বানিয়ে দিয়ে চলে গেল। হেঁটে আসতে গেলি কেন? হেঁটে স্টেশনে আসবো নাকি? আচ্ছা যা, ফ্রেশ হয়ে না। স্পর্শে জানে বাইকটা স্পর্শে ছিল, বদলা নেওয়ার জন্য এমন করছে। কালকে কলেজে যাওয়ার পর দেখাবো মজা। স্পর্শে ফ্রেশ হয়ে আশ্রমের দিকে গেল। বাসা থেকে বেশি দূরে না, আশ্রমটা স্পর্শের নানা ভাই করে দিয়েছিল। মা এটা দেখাশোনা করে, আর সাথে আমার ভালো আন্টি আছে। আমি একদিন এই আশ্রমের দায়িত্ব নেব। স্পর্শিয়া আশ্রমের ভেতরে ঢুকতে দেখলো অতসী বাচ্চাদের সাথে বসে আছে। স্পর্শিয়া গিয়ে অতসীকে জড়িয়ে দেয়, ভালো আন্টি। অতসী স্পর্শিয়া আদর করে জিজ্ঞাসা করলো, নতুন কলেজ কেমন লাগছে? কথাটা বলে স্পর্শিয়া মন খারাপ করে ফেলে। তা দেখে অতসী বলে, কী হলো, মন খারাপ হয়ে গেল? জানো ভালো আন্টি, আমাদের ক্লাসে না একটা বাদর ছেলে আছে। 1 নম্বরে গাধা স্টুডেন্ট, কিন্তু 1 নম্বরে ফাজিল, সবসময় আমার সাথে লেগে থাকে। এভাবে বলে না মামুনি, সবারই মেধা আছে, কেউ শ্রম দিয়ে মেধাকে কাজে লাগে, কেউ কুড়ি হয়ে বসে থাকে। ভালো আন্টি, ওই ছেলেটা আমাকে আজকে পেতনি বলেছে। ভালো তো আমি কি পেতনি? অতসী এক গাল হেসে বলল, না,
তুমি তো অনেক সুন্দরী, ছেলেটাকে পেলে অনেক বকা দিয়ে দিত। স্পর্শ হেসে অতসী গেলে চুমু খেয়ে চলে যায়। অতসী নিজের কাজে মনোযোগ দেয়। স্পর্শ বাসায় এসে খাবার খেয়ে বাবার রুমে চলে যায়। বাবা মাকে অনেক ভালোবাসতো, তাই তো কোনো সন্দেহ নেই। দেওয়ালের প্রতিটি কোনায় কোনায় মায়ের ছবি, মায়ের ডায়েরি, মায়ের কলম, মায়ের কাপড় সবই যত্ন করে রেখেছেন বাবা। স্পর্শকে দেখে এপাশ বুকে টেনে নেয়। কিছু লাগবে তোমার বাবা? কিছু টাকার দরকার ছিল, ওই তানিয়া বুড়িকে বলেছিলাম, দেয়নি আমাকে। দাদিমা হয় তোমার বাবা, এগুলো বলে না। এপাশ হাসি মুখে ছেলেকে টাকা দিয়ে দেয়। স্পর্শ খুশি হয়ে দৌড়ে বের হয়ে বাইক নিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়। সবসময় মজা করা, নিজের স্বাধীনতার মতো সব কিছু চলে। প্রায় রাত 10টা বাজে। স্পর্শের নাম্বারে আজকে জোগাড় করছে। আজ একটা কল দিয়ে, প্রথমবার কল দিতে কল রিসিভ। হ্যালো, কে? হাই পেতনি, আপনি কে? আমি কে? FTD3। এই বজ্জাত মেয়ে, তোমাকে এই কথা কে বলেছে? এই বজ্জাত ছেলে আমাকে এত রাতে ফোন দিলেন কেন? আমার ইচ্ছা তাই। তাহলে আমার ইচ্ছে হয়েছে, আমি বলছি। দাঁড়াও, কালকে তোমার বাসায় আসতেছি। শিয়া, এত রাতে কার সাথে কথা বলছিস? আরে বা নৌসিন, এই চুনগাম আমাকে মেয়ে বানিয়ে নিলে? ভালো করছি। চুনগাম কাকে বলেন? যার গায়ে কথাটা লেগেছে তাকেই বললাম। আপনি আমার সাথে কথা বলছেন, তাহলে তোমাকেই বলেছি। আপনি একটা হাতি। কথাটা বলে স্পর্শীয় কল কেটে দেওয়ার আগে মাথা ফেটে যাচ্ছে। এই ছেলেটা আবার আমার নাম্বার কোথায় পেল? এখন তো আমাকে পাগল করে ছাড়বে। স্পর্শ ফোনের দিকে তাকে হাসি দেয়। বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ইফাস রুমে থেকে বের হয়ে নীলুকে জিজ্ঞাসা করলো, স্পর্শ এসেছে? নীলু প্লেটে খাবার বেড়ে ইফাজের হাতে দিয়ে বলল, এসেছে, খায়নি, এই যে নিন খাবার। খাবার খেয়ে স্পর্শ রুমে গিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। ছেলে খাবার না খেলে ইফাজের ঘুম আসবে না। ইফাজ স্পর্শকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিতে লাগলো। স্পর্শের এটাই অভ্যাস হয়ে গেছে। কতবার ইফাজ ছেলেকে এভাবে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়েছে তার হিসাব নেই। কখনো ছেলেকে বুঝতে দেয়নি মায়ের অভাব। তাও তো মা নেই, এই অপূর্ণতা পূর্ণ করার মতো পৃথিবীতে কেউ আছে? ইফাজ খাবার খাইয়ে প্লেটটা টেবিলে রেখে নিচের রুমে চলে গেল। আজকে খুব ভয় পেয়ে স্পর্শীয় কলেজে এসেছে। সামনে যেন এই স্পর্শ এলিয়ানটা না পড়ে। স্পর্শ সামনে পড়লেই এই ঝগড়া হবে, এটা শিওর। স্পর্শীয় আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিল ক্লাসরুমে কোথাও স্পর্শ এসে না। হ্যালো, আমাকে খুঁজছিলেন বুঝি? স্পর্শের সাথে সাথে বইটা দিয়ে মুখ ঢেকে নিল। বইটা একটু ফাঁকা করে দেখলো স্পর্শ আসে কিনা। স্পর্শ আগের ন্যায় দাঁড়িয়ে আছে, দুই হাত পকেট দিয়ে চুনগাম চিবোতে চিবোতে বলল, রোহিত তোরা দাঁড়া, আমি চুনগাম বাইরে ফেলে দিয়ে আসি। আমাকে ফেলবেন মানে? আমি কি করলাম? স্পর্শ ফিক করে হেসে বলল, হাও ইউ চুনগাম। স্পর্শের মুখের দিকে তাকিয়ে বোকার মতো তাকিয়ে থাকে। লে, নিজেই নিজেকে বাস দিল। আমি আপনাকে বলিনি। কাকে বলছো? নৌসিনকে বলেছি। নৌসিন আমার কানে কানে বলতেছিল আমাকে নাকি সে বাহিরে ফেলে দিবে। স্পর্শ নৌসিনের দিকে তাকিয়ে বলল, তোমার পাশে তো নৌসিন নেই। স্যার ক্লাসে চলে আসায় স্পর্শ গিয়ে তার সিটে বসে পড়ে। ICT ক্লাসে স্যার অঙ্ক করেছিল। স্পর্শের পাশের বেঞ্চে বসেছিল। হঠাৎ স্পর্শের পায়ে লাথি মারল। স্পর্শী আর চোখে তাকিয়ে বলল, লাথি মারলেন কেন? নিজের খাতায় অঙ্কগুলো তুলে আমার খাতায় তুলে দাও। ইস, নিজের খাতায় অঙ্কগুলো তুলে আমার খাতায় তুলে দাও? আপনি আমাকে আদেশ করার কে? আদেশ কই করলাম? আমার কলম বাসায় ভুল করে রেখে এসেছি, তো আমি কি করব? অঙ্কগুলো করে না দিলে কিন্তু তোমার পিছু নিয়ে তোমার বাসায় চলে যাব, আর গিয়ে আন্টিকে বলবো তুমি আমাকে প্রপোজ করছো। ছি, আপনি এতটা খারাপ? অঙ্কগুলো সুন্দর করে খাতায় উঠিয়ে দাও, নয়তো আরও বেশি খারাপ হবো। স্পর্শী হাজারো বিরক্ত নিয়ে স্পর্শের খাতায় অঙ্কগুলো তুলে দিল। স্পর্শে মিটমিট করে হাসছে। স্পর্শকে রাগাতে কেন যে এত ভালো লাগে নিজেও জানে না, কিন্তু ভালো লাগে। স্যার ক্লাস করার পর চলে যায়। স্পর্শের দিকে খাতাটা ছুঁড়ে মারে। স্পর্শের গায়ে লেগে খাতাটা নিচে পড়ে যায়। স্পর্শের রাগে চোখে তাকাতে স্পর্শে দৌড়ে গিয়ে খাতাটা তুলে নিয়ে চলে আসে। আবার যদি আমার খাতায় এভাবে ছিঁড়ে দিছ, তাহলে তোমাকে উঠিয়ে বাইরে নিয়ে ফেলে দিব। স্পর্শে বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। জ্বালিয়ে শেষ করে ফেলবে এই ছেলেটা। স্পর্শ কলেজ থেকে বের হবে, তখন এই তনু, রোহান আর নীলুর মেয়ে ভাইয়া বলে দৌড়ে কোলে উঠলো। স্পর্শের সামনে তাকাতে দেখে ইফাজকে দেখলো। বাবা, তুমি এখানে কেন এসেছো? এমনি তো স্যারের সাথে কথা ছিল, কাল থেকে ইংরাজি আর ICT প্রাইভেট পড়বি। জি বাবা, এখন বাসায় চল। স্পর্শীয় বাসায় এসে একটা দীর্ঘশ্বাস ফেললো। কালকে তো বলেছিলাম স্পর্শ বাসায় আসবে, এই জন্য এতক্ষণ ভয় ছিল, যাক বাঁচা গেল। বাসায় এসে কাউকে খুঁজে পেল না, তাই ফ্রেশ হয়ে দৌড়ে আশ্রমে চলে গেলো। আশ্রমে যেতে দেখলো স্পর্শের মা আর অতসী গালে হাত দিয়ে বসেছে। মা, কি এত ভাবছো? ভাবছি বাচ্চাদের কি খাওয়াবো, আমার কাছে টাও টাকা নেই। তোর নানার মৃত্যুর পর যে টাকা দিয়েছিল সবই তো এতদিন চলছিল, তার মাঝে মাঝে যে অসহায়তা আসতো তা দিয়ে চলতো, কিন্তু এখন তো আমার হাত শূন্য। অত সে চুপ থেকে বলল, আমি
তোমাদের ঝামেলাটা আরও বাড়িয়ে দিলাম, তাই না? ভালো আন্টি, তুমি এগুলো কি বলো? এখন তো আমি বড় হয়েছি, আমি তো ইনকাম করতে পারবো। অতসী হেসে স্পর্শীকে বুকে টেনে নিল। শোনো মেয়ের কথা, মাত্র তো করলি এসএসসি পাস, এখন কিসের ইনকাম? করতে পারবি তো ভালো আন্টি, আমি তো টিউশন করাতে পারো। স্পর্শ রুমে একা একা বসে আছে, অনেকক্ষণ ফোন দেখছে। এখন আর ভালো লাগছে না, ভাবলো স্পর্শীকে কল দিয়ে কিছুক্ষণ জ্বালানো যাবে। স্পর্শীকে কয়েকবার কল দিলে কিন্তু স্পর্শিয়া ধরলো না। স্পর্শের এই জিনিসটা সব থেকে বিরক্তির লাগে, কল দিলে কেউ না দিলে সাথে সাথে মেসেজ দিল, হয় কল রিসিভ করবা, না হলে কালকে ক্লাসের সবগুলো নোট লিখে দিবা। হুম, ভালো আন্টি, ছেলেটা আমাকে পাগল করেছে, নাও তুমি কথা বলো। অথচ হাসি মুখে বলল, তুই আগে কথা বল, তারপর আমি দেখছি কি বলা যায়। মেসেজটা দেখার সাথে সাথে স্পর্শীয় কল ধরলো। সমস্যা কি আপনার? তোমার সমস্যা কি? কল ধরো না কেন? আপনার বিয়ে করা বউ, আমি যে বলবেন আর করবো। ইয়াক, তোমার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করব না। আপনার কি মনে হয় এমন ফেলমার্কা ছেলেকে আমি কখনো বিয়ে করব? ফেলমার্কা দিয়ে কি বুঝাইছে? চুইনগাম? আবার চুইনগাম বলে অথচ বসে বসে হাসছে ওদের ঝগড়া শুনে। ভালো আন্টি, তুমি এই বেয়াদব ছেলের সাথে কথা বলো, বেয়াদব ছেলে একটা। অথচ ফোন হাতে নিয়ে স্পর্শ কল কেটে দিল। ছেলেটা কল কেটে দিয়েছে, এখন যা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়। ভয় পেয়েছে ভালো আন্টি? ভয় পেলেই ভালো, কিন্তু ছেলেটা কে? আমাদের ক্লাসে একটা ছেলে, আমার 3 বছর বড়। তোর মা শুনতে পারলে বকা দিবে, থাক আর কথা বলার দরকার নেই। অথচ কথাটা বলার সাথে সাথে আবারও কল এসে, দে আমাকে দে তো, আমি কথা বলি। না থাক, কলটা কেটে দিই। স্পর্শী যতবার কল কেটে দিলে স্পর্শ ততবার কল দিতে থাকলো। অবশেষে অততেই কল ধরলো। এই মেয়ে কালকে কলেজে না আসলে মুরগি বানিয়ে রেখে দিব। কল না ধরার মজা তখন বুঝবো। অথচ ফোনটা কানে নিতেই চোখের পানি টলমল করেছে। কেন জানি মনে হচ্ছে, জানা নাই, কিন্তু এটা মনে হচ্ছে নিজের কোনো এক অস্তিত্বকে খুঁজে পেয়েছেন। স্পর্শী হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিল। অতসী মাথা দিয়ে দুহাত চেপে ধরেছে, আবার মাথা ব্যথা শুরু হয়েছে। স্পর্শী অতসীকে বেডের সাইডে শুয়ে দিল আর নানা কথা বলে অতসীর মনোযোগটাকে স্পর্শীকে দিকে করার চেষ্টা করলো। স্পর্শ ফোন রাখা শুয়ে আছে। থাক, আর জ্বালিয়ে লাভ নেই, এখন একটা ঘুম দরকার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আশ্রমে গেল। আশ্রমের রান্নাঘরে যেতেই দেখলো সবেমাত্র রান্না হয়েছে, কিন্তু খাবার খুব অল্প। বাচ্চাদের ভালো করে হবে নাকি সন্দেহ, তাই স্পর্শীয় খাবার না খেলো না। সোজা মায়ের কাছে দৌড়ে গেল, মা এতটুকু খাবার বাচ্চাদের হবে? সুমা চুপ করে দাঁড়িয়েছে, কি বলবে মেয়েকে কিছুই মাথায় আসছে না। হাতে একটাও টাকা নেই। আল্লাহ এই খাবারের বরকত দিবে। তুই খেয়ে আমাদের কলেজে যা, আমার ক্ষুধা নেই মা, আসছি। স্পর্শীকে খেয়ে যা তুই। স্পর্শ কোনো কথা না বলে না বাসায় এসে রেডি হয়ে কলেজে গেল। স্পর্শ রাস্তায় দাঁড়িয়ে আছে দেখে স্পর্শীকে দেখে ইশারায় আসতে বলল, সমস্যা কি, ডাকছেন কেন? কালকে না বলে কল কেটে দিলে কেন? আপনার জন্য আমার ভালো আন্টি অসুস্থ হয়ে পড়েছিল, আপনি আর কল দিবেন না। স্পর্শ বেবি, তুমি এইখানে? নাবিলা পিছন থেকে এসে কথাটা বলে স্পর্শকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আরে আম্মু আপনি? স্পর্শ, আমি তোমার আম্মু হই? স্পর্শের মুখে হাসি টেনে বলল, এমন দামড়া ছেলে বেবি বললে তো আম্মু ডাক শুনতেই হবে। নাবিলা স্পর্শের সামনে এসে ন্যাকামো করে বলল, এই মেয়েটা তোমাকে দামড়া বললো তাও কিছু বলবে না? এই ন্যাকা করো না তো, সামনে থেকে যাও। মনে রাখো তুমি আমার সিনিয়র। তুমি ফেল করেছো নয়তো, আমরা তো একই ক্লাসে ছিলাম। সে যখন ছিলাম তখন ছিলাম, এখন যাও তো। চলে যাব তো বলো, আমার কল রিসিভ করবে। যাও, করব। নাবিলা চলে গেল। পিছনে তাকিয়ে দেখলে স্পর্শে নেই। স্পর্শ দৌড়ে ক্লাসে গেল, কিন্তু আজকে স্পর্শিয়া যে বেঞ্চে বসেছে তার পাশে রুহিত বসে। রুহিতকে এখান থেকে উঠিয়ে অন্য কোথাও বসানো বেশ কার্যকর। রুহিত, এই বেঞ্চ ফিল আপ হয়ে গেছে, তুই অন্য কোথাও বস। রুহিত ভাই, আমাকে তোর পাশে বসতে তুই কেন? আসলে তোকে ছাড়া আমি একদম বসতে পারি না। এই মিথ্যে বলছিস? তোর পাশে বসতে দে না আমাকে। স্পর্শিয়া পাশ থেকে বলে উঠলো, একটা কাজ করেন, আপনি আমার জায়গায় বসেন, আমি অন্য জায়গায় গিয়ে বসবো। স্পর্শে আর চোখে তাকিয়ে, আমি মেয়েদের সাথে বসবো? রুহিত এত ভালোবাসেন, রুহিতের জন্য না হয় আজকে মেয়েদের সাথে বসলেন। ওদের দুজনের কথা বলে মাঝখানে নৌসিন ক্লাসে ঢুকলো। নৌসিন স্পর্শীর সাথে এক জায়গায় না পেয়ে পিছনে বসে সাথে সাথে রুহিত বলে, স্পর্শ তুই এখানে বস, আমি পিছনে যাচ্ছি। স্পর্শী আর স্পর্শ দুজন রুহিতের যাওয়ার দিকে তাকিয়েছে। যে ছেলেটা এতক্ষণ যেতে রাজি হচ্ছিল সে নিজ ইচ্ছে পিছনে চলে গিয়ে, এই চুনগাম শোন, হাতি একটা বেয়াদব মেয়ে, আমি তোমার বড়, তো আমি কি করব? সম্মান দিয়ে কথা বলবা। ফেল করেছো 3বার, আবার সম্মান? আমি ফেল করেছি এটা তোমাকে কে বলছে? শফিক। শফিক পিছন থেকে নিষেধ করেছিল, কিন্তু স্পর্শে খেয়াল করেনি। শফিক ভাইয়া, আপনি কয়বার ফেল করছেন আমি বলবো? শফিক, বিচার পরে হবে, আগে তোমারটা। আসসালামু আলাইকুম স্যার। স্পর্শ মনে করছে স্যার আসেনি, এমনি স্পর্শিয়ে মজা করছে, তাই আর সামনে তাকায়নি। স্পর্শিয়ের দিকে তাকাছিল। স্যার এসে কান ধরে বসা থেকে উঠিয়েছে। কি দেখছিস এমন মেয়েদের দিকে? ক্লাসে মনোযোগ বলতে কিছু নেই তোর?
সরি স্যার, কানটা ছাড়ুন। ছেড়ে দিলাম। সারা ক্লাস দাঁড়িয়ে থাকবে। আচ্ছা স্যার, কানটা ছেড়ে দিন। স্পর্শ সারা ক্লাস কান ধরে দাঁড়িয়ে থাকলে স্পর্শ একটু পরপর স্পর্শের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল। এটা দেখে বেচারা আরও রেগে যায়। তনু এবার ক্লাস 2-তে পড়ে। খাবার খেতে খেতে জিজ্ঞেস করলো, মা, স্পর্শ ভাইকে বিয়ে দাও না, আমার ভাবি আনো না কেন? আমার ফ্রেন্ড অলি ভাইকে বিয়ে দিয়ে সুন্দর ভাবি এনেছে। ইফাজা খাবার খাচ্ছিল, তনুর কথা শুনে হেসে ফেলল। তনু মামনি, স্পর্শ অনেক ছোট। কে বললো ছোট? ইয়া লম্বা। এটাকে কি ছোট বলে বাবাই? তোর ভাই আসলে বলিস বিয়ে করে না কেন? সবাই তনুর কথা শুনে হাসাহাসি। টিফিন টাইমে স্পর্শিয়া ক্লাসরুমে বসে আছে। খুব ক্ষুধা পেয়েছে, মাথা নিচু করে বসে আছে আর ভাবছে আশ্রমে কী অবস্থা। সবসময় অনাথ বাচ্চাদের প্রতি একটা মায়া কাজ করে স্পর্শিয়া। নিজের থেকে বাচ্চাদের কথাটাই বেশি চিন্তা করে। নিজের ক্ষুধা লেগেছে সেটা ভাবার বিষয় না, কিন্তু বাচ্চারা রাতে কী খাবে তা নিয়ে চিন্তা। নানা ভাই মারা যাওয়ার পর জমানো টাকা দিয়ে আশ্রমের কাজ চলতো, কিন্তু বসে বসে খেলে টাকা তো শেষ হবে। আজ তাই হলো। চুনগাম। স্পর্শিয়া বুঝতে পেরেও মাথা উপরে তোলে না। মাথা উপরে তুলবা নাকি আমার কিছু করতে হবে? স্পর্শের সাথে সাথে মাথা উপরে উঠে জিজ্ঞাসা করলে, কী করবেন আপনি? তুমি ক্লাসে এভাবে একা বসে আছো কেন? ইচ্ছে খাইছে তাই? এই তোমার জন্মের কপি তোমাকে মধু খাওয়ানি? কথার মধ্যে কোনো মিষ্টি নেই। স্পর্শে রেগে গিয়ে বলল, আমার আমার মধু আপনাকে খাইয়েছে তাই সব মিষ্টি আমার মুখের কথা। একটু ভালো করে কথা বলতেই তো পারিস রাবিশ। আপনাকে আমি ডেকে এনেছি? আমি তোমার কোলে বসিনি, আমি আমার জায়গায় বসে আছি। আর একটা প্রয়োজনে তোমার কাছে এসলাম। কী প্রয়োজন বলেন? ভালো আন্টিকে, সেটা জেনে কী করবেন বলো প্লিজ? আমাদের আশ্রমে থাকে, তা আমার জন্য কেন অসুস্থ হলো? আমি কি ওনাকে কী করছি? না, ওনার এমনিতে একটু সমস্যা। উনি কালকে রাতে আপনার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আচ্ছা, আজকে আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি ওনাকে দেখতে যাব আর কথাও বলে আসবো। না, আপনি কেন? আপনাকে নিয়ে যাব? আরে বললাম তো আমি ভালো আন্টির সাথে দেখা করব। আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। স্পর্শ আর কোনো কথা বলল না। কলেজ শেষে স্পর্শকে ফলো করতে থাকে। স্পর্শিয়া যেখানে নেমেছে সেখানে স্পর্শ বাইক থামলো। স্পর্শিয়ার চোখের আড়াল হওয়ার পর স্পর্শ লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে আশ্রমে চলে যায়। ঠিক জায়গায় এসেছে কিনা জানার জন্য দারোয়ানকে জিজ্ঞাসা করলো, আপনি স্পর্শিয়া নামে কাউকে চেনেন? হ্যাঁ, স্পর্শিয়া আমার মেয়ে তো সুমা খালা আম্মার মেয়ে। ও আচ্ছা, স্পর্শিয়া ভালো আন্টির সাথে আমাকে দেখা করে দিতে পারেন? দারোয়ান স্পর্শকে ভেতরে নিয়ে গেল। অতসীকে ডেকে বলল, ইনি স্পর্শিয়ার ভালো আন্টি। অথচ চোখের চশমাটা খুলে স্পর্শের দিকে তাকিয়ে আছে। মাথায় আবার যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা উপেক্ষা করে স্পর্শকে দেখছে। স্পর্শ এতক্ষণ হাসি মুখে ছিল, কিন্তু অতসীর মুখটা মলিন দেখে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম। আমি স্পর্শিয়া আর আমি এক ক্লাসে পড়ি। স্পর্শের কাছ থেকে শুনতাম আপনি নাকি আমার জন্য অসুস্থ হয়ে পড়েছেন, তাই দেখতে আসলাম। আপনি কি অসুস্থ হয়ে আমি কি পরে আসবো? স্পর্শ এক নিঃশ্বাসে কথাটা শেষ করলো। না বাবা, বসো তুমি, আমি ঠিক আছি। অতসী চেয়ার টেনে দিল। স্পর্শ চুপচাপ অতসীর দিকে তাকিয়ে আছে, ভালো করে দেখে নিল। আপনি না আমার মায়ের মতো দেখতে। অতসীর মাথা ব্যথা হচ্ছে খুব, বারবার বাচ্চার কাওয়ার আওয়াজ কানে আসছে। তাও কেন জানি না ছেলেটা সামনে বসে থাকতে ভালো লাগছে। অথচ মুখে হাসি টেনে বলো, ও একদিন তোমার মাকে নিয়ে এসো। আমার মা বেঁচে নেই, জন্মের পর মাকে দেখেনি। স্পর্শ কথাটা বলতে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। অথচ উঠে গিয়ে স্পর্শ চোখের পানি মুছে দিল। আরে বাবা, কান্না করছো কেন? আমাকে মা বলে ডাকবে। আশ্রমের সব বাচ্চারাই আমাকে মা বলে ডাকে। আজ না হয় আমার ছেলে আরও একটু বড় হয়ে গেল। স্পর্শ হালকা হাসলো। বাবা, তুমি দুপুরে খেয়েছো? স্পর্শ মাথা নাড়িয়ে বললো, না। অথচি রান্নাঘরের দিকে গেল। অথচি বাকির খাবারটা স্পর্শের জন্য নিয়ে এলো। বাবা চলো, খেয়ে নিবে। না মা, আমার ক্ষুধা নেই। মা বলে ডেকেছে, তখন মায়ের কথা শুনতে হবে। অথচি স্পর্শকে খাবার দিয়ে দাঁড়িয়েছে। কেন জানি না মা বলে ডাকলে খুব ভালো লাগছে। খাবারের কথা বললো, তাও নিষেধ করতে পারিনি। হয়তো মায়ের মুখের সাথে মিল আছে, তাই ভেতরে একটা মায়া অনুভব করছে। অথচি পলকহীনভাবে ছেলেটার দিকে তাকিয়েছে। অনেকদিন পর ছেলেটাকে পেয়ে অনেক ভালো লাগছে। খালা আম্মা, আপনি যে এই পোলাটারে খাইতে দিলেন, এখন আপনি খাইবেন কি? অথচ চোখটা গিয়ে রুমির দিকে তাকায়। রুমি হচ্ছে রান্নাবান্না করে। কোথায় কি বলতে হয় জানো না দেখছি রুমি? তোমাকে আমি বলেছি এখন এই কথা বলতে? আপনি খান নাই, আর ড্রামে তো চাল নেই, তো আমি কি বলবো? এখন তো সারা রাত না খাইয়ে থাকবেন। আমার সামনে থেকে যাও রুমি। মা, বকো না তুমি খাওনি, আগে বলোনি কেন? অতসী আর কিছু বললো না। স্পর্শ খাবার শেষ করে দারোয়ানকে নিয়ে বাজারে গেল। স্পর্শের কাছে যা টাকা ছিল সব দিয়ে আশ্রমের জন্য বাজারগুলো, চাল ডাল আলু যা লাগে, মোটামুটি 3-4 দিনের খাবার। স্পর্শ টাকাগুলো নিয়েছিল এই পাশের কাছ থেকে বন্ধুদের সাথে মজা করবে বলে, কিন্তু আশ্রমে খাবার নেই শুনে মনটা খারাপ হয়ে গেল। তাই আর দেরি না করে বাজার করে চলে আয়। স্পর্শ বাজার করে আশ্রমে ঢুকে মা বলে ডাকতে শুরু করলো। স্পর্শের ডাকটা শুনে অতসী রুম থেকে বের হলো। বের হয়ে এত বাজার থেকে অতসী অবাক। বাবা, তুমি এগুলো কি করছো? তোমার ভাগের খাবার খেয়েছি, তাই আমার ভাগের টাকা দিয়ে তোমার জন্য আমার খাবার নিয়ে এসেছি। স্পর্শের এমন ডাক শুনে বাইরে এসে দেখে স্পর্শকে দেখে চোখ দুটো রসগোল্লার মতো বড় করে ফেললো। আপনি আমার পিছু নিয়ে আমার বাড়ি পর্যন্ত এসেছেন? চুনগাম আটার মতো লেখে সবসময় আমার পিছনে আসেন। ভালো আন্টি, এই ছেলেই সেই বজ্জার ছেলে যার জন্য তুমি কালকে অসুস্থ হয়ে পড়েছিল।
তাই আজ সুস্থ করতে চলে এলাম। সুস্থ না সাই, আমার আশ্রম থেকে বেরোন। আরে মা, তুমি এমন করছো কেন? দেখো ছেলেটা কত বাজার করে নিয়ে এসে আশ্রমের বাচ্চার জন্য। স্পর্শে নিচের দিকে তাকাতে হা হয়ে গেল। এই ছেলেটা করেছে কি? স্পর্শে কি পাত্তা না দিয়ে অতসীর কাছে চলে গেল। মা, আমাকে বাসায় যেতে হবে, আমার বাবা হয়তো অনেক চিন্তা করছেন। আপনি রাতে ভালো করে খাবেন, আমি কালকে আবার আসবো। স্পর্শ অতসীকে আর কোনো কথা না বলে দৌড়ে বাইক নিয়ে বেরোয়। সুমা সব শুনেছে অতসীর কাছ থেকে। ছেলেটা বড়ই অদ্ভুত, কেমন আসলো, অতসীর সাথে মুহূর্তে মিশে গেল। আবার আশ্রমের জন্য খাবার কিনে আনলো। সে যাই হোক, আশ্রমের খাবার ব্যবস্থাও তো হলো, আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ কখনো খালি হাতে বেরোয় না। এই ভালো আন্টি, এই বেয়াদব ছেলেটা তোমাকে মা বলে ডাকে। স্পর্শী ওর মা নাই, ওর মা ছোটোবেলায় মারা গেছে। আরে মিথ্যে বলছে তোমাকে। অতসী স্পর্শের দিকে ঘুরে তাকিয়ে বলল, আর যাই হোক, কেউ মা বাবা নিয়ে মিথ্যে বলে না। স্পর্শ বাসায় ঢুকতে ইফাস সোফায় বসে থাকলো। স্পর্শ, এতক্ষণ কোথায় ছিলে? বাবা জানো, আমি আজকে একটা মা পেয়েছি, দেখতে পুরো আমার মায়ের মতো। ওনার কাছেই ছিলাম অতক্ষণ। তানিয়া বেগম মাঝখান থেকে বলে উঠলো, কারে না কারে মা ডেকেছে ছেলেটা। তোর মা মরে গেছে জানিস না? তুমি মরতে পারলে না শয়তান বুড়ি, আমার মা না মরে। দেখলি ইফাস, তোর ছেলে কি বলে? কথাটা বলতে বলতে সানিয়া বেগম সোফার দিকে তাকাতে দেখলে ইফাস নেই। অতসীর কথা মনে হতে রুমে চলে গেল। এত বছর হলো, তাও অতসীকে এক বিন্দু মন থেকে সরাতে পারেনি। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। বিয়ে হলো, বাচ্চা হলো, কিন্তু সংসারটা ঠিক করে হয়ে উঠল না। তার আগে অজানা ঝড়ে জীবনটা তছনছ হয়ে গেল। যদি জীবন নিয়ে লিখতে বসে তাহলে ইফাসের প্রাপ্তির খাতায় ডাবল শূন্য পড়বে। জীবনে যা চেয়েছিল তা কখনো পায়নি। জীবন সুখের হাতছানি পাওয়ার আগে দুঃখ এসে জাপটা ধরে, তবে হাল ছাড়েনি এ। এখনও বেঁচে আছে, একটু সুখের আছে। সুখ তো পেয়েছে, স্পর্শ নামক সুখ, যে সুখটা সে উপভোগ করতে পারে না। স্পর্শের মুখের দিকে তাকালে অতসীর মুখটা ভেসে ওঠে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারের সামনে নিয়ে বসে আছে স্পর্শে। খাবে নাকি খাবে না ভাবছে। না খেয়েও তো উপায় নেই। এই খাবারগুলোতে স্পর্শ কালকে সবার জন্য কিনে দিয়েছি। কী এত ভাবছিস? আনমনে স্পর্শে উত্তর দেয়, কিছু না মা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস না খেয়ে? স্পর্শে কোনো কথা না বলে কলেজে চলে যায়। ক্লাসে ব্যাগটা রেখে ক্যাম্পাসে চারিদিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে কলেজের বাইরে চলে আসছে। অন্যদিকে মাথা খায়, আজকে পাওয়া যাচ্ছে না। আমাকে খুঁজছিলে বুঝি? স্পর্শকে দেখে স্বাভাবিকভাবে বলল, দয়া দেখে কি কালকে বাজার করে দিয়েছিলেন? তোমার সাথে আমার কোনো কথা হয়নি, তুমি এসব নিয়ে আমার সাথে কথা বলবো না। আমি আপনার টাকা শোধ করে দিতে চাই। স্পর্শ এসে বলল, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা কাজ দিই। আপনার কাজ করতে আমার বয়ে গেছে। এমা, টাকা শোধ করতে হলে তো তোমাকে কাজ করতে হবে। এটা নিয়ে আপনার মাথা ব্যথা না হলেও চলবে। এই জন্য বলে কারো উপকার করতে হয় না, প্রয়োজন নেই আপনার উপকারে। স্পর্শ আর কোনো কথা বললো না, ক্লাসে চলে গেল। ক্লাসে যেতে স্যার পিকনিকের কথা বলে। ক্লাসে সবাই তো খুশিতে লাফালাফি, কিন্তু স্পর্শীয় মুখে কোনো হাসি নেই। সবাই যেতে বলছে, স্পর্শীয় যেতে পারবে না শিওর, কারণ 600 টাকা কোনো চার না পয়সাও নেই এখন স্পর্শীয় কাছে। আর বাসায় গিয়ে সব বলবে, মা আরও ভেঙে পড়বে। এই যে চুইংগাম যাচ্ছ তো, সেটা আপনাকে বলতে হবে? সবসময় তেলে বেগুনে জ্বলে উঠো না তো, বলা যায় না বেয়াদব মেয়ে। নিজে বুঝি আদবের বুঝি, তোমার থেকে আমার চরিত্রের সার্টিফিকেট নেব? আমি এক্কেবারে উঠে পড়ে লেগেছি আপনাকে সার্টিফিকেট দেওয়ার জন্য। এর থেকে পান বেচে খালার সাথে কথা ভালো তো নিষেধ করেছে কে? আরে তোরা দুজন কি শুরু করে? স্যারকে বলে দিব কিন্তু। রোহিত কথাটা বলে স্পর্শ আর চোখে রোহিতের দিকে তাকিয়ে চুপসে গেল। ক্লাস শেষ পর্যন্ত স্পর্শ বাসায় চলে গেল, কিন্তু বারবার আশ্রমের কথা মনে হলো। আর ওইখানে যে মায়ের আদর পাওয়া যায়, আর লেট করাবো না। বাইক নিয়ে বেরিয়ে পড়লো আশ্রমের উদ্দেশ্যে। বাইক দাঁড়িয়ে দেখে দারোয়ানের সাথে গল্প করে ভেতরে ঢুকে মা বলে ডাকতে অতসী দৌড়ে বেরিয়ে এসলো। এই ছেলেটা এর মধ্যে এত কি মায়া যে আদর করতে ইচ্ছে, ছেলেটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে। ছেলেটাকে পেয়ে নিজের অস্তিত্ব পেয়েছে মনে হচ্ছে। মা রান্না করেছো? কালকে বলে গিয়েছিলাম তুমি রান্না করলে খাবো। অথচ অছয়া দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার মনে ছিল না। অথচ মুখটা মলিন করে ফেলো, বোঝা যাচ্ছে বেশ মন খারাপ করেছে। স্পর্শ হেসে বলল, মা চলো আজকে আমি আর তুমি একসাথে রান্না করবো। না বাবা, তুমি বসো। আর কি খাবে বলো, আমি রান্না করে নিয়েছি। সবজি খিচুড়ি খাবো মা, কিন্তু আমি রান্না করবো তোমার সাথে। অতসী এসে বলে, আচ্ছা চলো। স্পর্শ আর অতসী রান্নাঘরের দিকে চলে গেলেও অতসী সব কিছু রেডি করছে, আর স্পর্শ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দিচ্ছে। হঠাৎ অতসী বলেছে, আচ্ছা বাবা, তোমার বাসায় কে কে আছে? আমার বাবা, চাচা চাচিমা, আর আমার বোন তনু, আর দাদিমা। হঠাৎ অতসী অসুস্থ হয়ে পড়ে, দু হাত দিয়ে মাথা চিপে ধরে বসে। স্পর্শ এভাবে দেখে ভয় পেয়ে যায়, সাথে সাথে সবাইকে ডাকতে থাকে। সময় এতে অতসীকে রুমে নিয়ে যায়। স্পর্শীয় এসেছে। স্পর্শের দিকে তাকিয়ে বলল, আপনি আসলে অসুস্থ হয়ে যান দেখেন না, তারপরে আসেন কেন? গাধার মতো কথা বলো না। আমি আসলে কেন অসুস্থ, ওনার সমস্যা আছে, তার জন্য তো ডাক্তার দেখাতে পারি। আমাকে দোষারোপ করছেন কেন? আপনি না আসলে ভালোই আন্টি ভালো থাকে। আজকে তো রাত হয়ে গেছে, কালকে আমি এসে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। স্পর্শ অতসীর সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় চলেছে। ব্যাপারটা খুব ভাবাচ্ছে। স্পর্শ কয়েকবার খেয়াল করছে অতসী প্রায় সবাই মাথা চেপে ধরে, হয়তো মাথায় অনেক প্রবলেম, তাই প্রায়। ইফাস সকালে ঘুম থেকে উঠে স্পর্শ রুমে যায়। ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে কপালে চুমু খেয়ে চলে আসে।
অতসী থাকলে আজ হয়তো অন্যরকম হতো। একটা সকাল, মানুষকে ভালোবাসা দিয়ে নিজের কাছে আটকে রাখতে হয়। ইফাত যখন ভালোবাসতে শিখেছে তখনই অতসীকে হারিয়েছে। সকালে সকালে ঘুম থেকে উঠে দ্রুত দাসবার করে প্রায় 9:30 বেজে, অনেকটা লেট হয়ে গেছে। স্পষ্ট কোথায় যাবে এত তাড়াহুড়ো করে? কাজ আছে মামনি। নীলু ব্যাপারটা বুঝতে পারলো না। যাকে ডেকে দেয় সে নিচ থেকে উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছে? খাবার নিয়ে আসবো বাবা? না মামনি, খাবো না। সকালে না খেয়ে বাসা থেকে বের হয়ে যাবে? সে কিছু না, এসে খেয়ে নিব। স্পষ্ট দ্রুত বাইক বের হয়ে গেল। বাইকটা স্টার্ট দিয়ে সোজা আশ্রমে চলে গেল। আশ্রমে ঢুকে অতসীর অনুমতি নিয়ে রুমে ঢুকলো। মা তুমি এখন ঠিক আছে? অতসী হাসি মুখ করতে, হ্যাঁ বাবা, চলো তোমাকে ডাক্তার দেখাবো। আরে বাবা না, এসব এমনি ঠিক হয়ে যাবে। মা আমি যা বলছি তাই করো, আমার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি সকালে খাবার খাইনি, তুমি এমন করো না, তাহলে আমি কিন্তু খাবো না। স্পর্শ হাজার চেষ্টা করে অতসীকে বাইরে যেতে রাজি হলো। 20 বছর পর আজ প্রথম আশ্রমের বাইরে পা রাখলো। সুমা অনেকবার হসপিটালে নিয়ে যেতে চেয়েছিল, অতসী রাজি হয়নি। কিন্তু আজ স্পর্শের কোনো কথাই কোনোভাবেই ফেলতে পারেনি। স্পর্শ ক্লাসে বসে আছে, বারবার পুরো ক্লাসরুম চোখ বুলাচ্ছে। বাইরে একবার দেখলো কিন্তু স্পর্শ তো এলো না। তাহলে কি সত্যি স্পর্শ ভালো আন্টিকে নিয়ে ডক্টর দেখাতে গেছে? ভালো আন্টি স্পর্শের সাথে হাসপাতালে যাবে তা কেন জানি বিশ্বাস হচ্ছে না। হবেই বা কী করে? 20 বছরে তো একবারও মা আশ্রমের বাইরে বের করতে পারেনি। কী এত ভাবছিস স্পর্শিয়া? কিছু না। আজকে স্পর্শ এলো না দেখলি? এসব দেখে আমি কি করব? না এমনি বললাম। আর আমি জানি তুই স্পর্শকে খুঁজছিস। স্পর্শকে আমি খুঁজতে যাবো কেন? তাহলে এদিক ওদিক এভাবে তাকাচ্ছিস কেন? এমা, এখন আমি এদিক ওদিক তাকাতে পারবো না? স্পর্শ নৌসিনে থেকে অন্যদিকে তাকিয়ে বসে। নৌসিন এখন নানা প্রশ্নের ঝড় তুলবে, এটা বোঝা যাচ্ছে। ইফাজ বারান্দায় বসে পত্রিকা পড়ছে। হঠাৎ কল আসলো ইফাজের ফোনে। ইফাজ এক মুহূর্ত দেরি না করে হসপিটালে চলে যায়। বাসায় এসে ব্যাগটা রাখতে স্পর্শের মা দৌড়ে এসে খবর দেয় স্পর্শ অ্যাক্সিডেন্ট করছে। সুমা স্পর্শিয়া দুজনে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে। সুমা গাড়িতে বসে বসে ভাবছে, এই ছেলেকে ভরসা করা আমি অতসীকে দিয়েছিলাম, কিন্তু ছেলেটা অ্যাক্সিডেন্ট করে ফেললো। এই ছেলেকে ভরসা করা ঠিক নয়। মা চুপ করো তো, এমনি ভয়ের মধ্যে আছি, তার উপর তোমার সব হাঁকডাক ভালো লাগছে না। তুই কি বুঝবি? অতসী এমনি অসুস্থ, তার উপর কতটা ব্যথা পেয়েছে কে জানে। ইফাজ হসপিটালে পৌঁছানোর সাথে সাথে একজন নার্স এসে বলে, আপনি কি পেশেন্টে কে হন? ইফাজ কথা বলার শক্তি পাচ্ছে না, কলিজা ফেটে যাচ্ছে। স্পর্শ তো তার পৃথিবী, এখন তাও বলবো বাবা হই আমি। পেশেন্টের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু সাথের মহিলার অবস্থা কে হয়? ওনার অবস্থা ভালো না। মহিলার অবস্থা খুব খারাপ। ইফাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোন মহিলা? আপনার ছেলের সাথে একজন মহিলা ছিল, চলুন আপনাকে দেখাচ্ছি, চিনতে পারেন কিনা। পেশেন্টের অভিভাবক আমাদের প্রয়োজন। ইফাজকে নিয়ে ইমার্জেন্সি কক্ষে ঢুকে ইফাজ অতসীর দিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। এটা কি করে হতে পারে? এত বছর পর অতসীকে দেখে চিনতে ভুল করেনি। হয়তো মুখের অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু চিনতে ভুলেনি। কিন্তু মরে যাওয়ার পর মানুষ কিভাবে জীবিত হতে পারে? নাকি মরে যায়নি, কেউ মিথ্যে নাটক বানিয়ে বোকা বানিয়েছে? আপনি এভাবে চুপ করে আছেন কেন? আপনি কি চেনেন কে? জি, উনি আমার স্ত্রী হয়। ইফাজ বের হয়ে ওয়েটিং রুমে বসেছে। কিছুতেই হিসাব মেলাতে পারছে না। অতসীর পাশে যাওয়ার জন্য নার্সকে অনেক রিকোয়েস্ট করা হলেও কোনো লাভ হয়নি। এত বছর পর থেকে কোথাও দূরে থাক করে একটা কথাও বলতে পারে না। ভাইয়া কী হয়েছে? আপু কোথায়? ভাইয়া বলেন না কেন? আমার বোন কোথায়? নীলু দৌড়ে এসে ইফাজের সামনে বসে কান্না করছে আর কথাগুলো বলছে। ইফাজ চোখের পানি মুছে বলল, নীলু আমি কিছুতেই হিসাব মেলাতে পারছি না, এ কী করে হতে পারে? হয়তো পারে, হয়তো কেউ চায়নি আপনারা সুখে থাকেন। অতসীকে যখন কবর দেওয়া হয়েছিল তখন মা ছাড়া কেউই তো ছিল না। তুমি আর মা তো অস্পর্শকে নিয়ে হসপিটালে ছিলে, তাহলে মা এরকম করেছে? রিসেপশনে দৌড়ে এসে একটা মেয়ে জিজ্ঞাসা করলো, কোনো অ্যাক্সিডেন্ট কি? একটা ছেলে আর মহিলা এই হাসপাতালে ভর্তি। রিসেপশনের মেয়েটা দাঁড়িয়ে উত্তর দিল, ম্যাম এভাবে বললে আমি তথ্য দিতে পারবো না। আপনাকে হসপিটাল থেকে তো কল দিয়েছিল, স্পর্শ নামের একটা পেশেন্ট আছে আপনাদের। ও স্পর্শ নামের একটা পেশেন্ট ভর্তি হয়েছে বাইক অ্যাক্সিডেন্টে। জি, ওনার সাথে মহিলা কেমন আছে? আর আপনারা কল দিলেন কিভাবে আমাদের? ভালো নয়। স্পর্শ ছেলেটা আইডি কার্ড দেখে ওনার নাম থেকে ঠিকানা পেয়েছে, স্টুডেন্ট আইডি কার্ড থেকে, যেটা ওনার বাবার ফোনে কল দিয়েছে। আর মহিলার কাছ থেকে বাটন ফোন ছিল, ফার্স্ট যার নাম্বার ছিল সেটিতে কল দিয়েছি। অতসী সুমাকে নিয়ে ইমার্জেন্সি কক্ষে দিকে যেতে নিলে ইফাজ পেছন থেকে ডাকে। স্পর্শী কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমাকে ডাকছেন? হ্যাঁ, অতসীর জন্য এসেছো। আপনি ভালো আন্টির নাম জানলেন কি করে? আর আপনি কে? রিসেপশনে যখন কথা বলছিলে তখন আমি সব শুনেছি। অতসীকে তোমরা কোথা থেকে পেয়েছো? মানে অতসীকে কোথা থেকে পেয়েছো? তোমাদের সাথে ওর পরিচয় কি? উনি আমাদের আশ্রমে থাকেন। উনি কি ইচ্ছে করে তোমাদের আশ্রমে গিয়েছেন? এবার সুমা মুখ খুলে বলল, আগে বলুন তো অতসীর ব্যাপারে আপনার এত আগ্রহ কেন? অতসী আমার স্ত্রী। স্ত্রী যখন, তখন স্টেশনে ফেলে গিয়েছিলেন কেন? আমি স্টেশনে ফেলে দেবো কেন? 20 বছর আগে আমি অতসীকে স্টেশন থেকে খুঁজে পেয়েছিলাম আত্মরা অবস্থায়। ইফাজ আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। তানিয়া বেগম ভয়ে থরথর করে কাঁপছে। কী শোনাচ্ছে এসব? অতসী ফিরে এসেছে, মনে হয় রক্ষা নেই। সে সময় আপাতত বাঁচিয়ে রেখে ভুল করেছে, এখন যদি সব বলে দেয়। তানিয়া বেগম আর দেরি করলো না, বাসায় যেখানে যা টাকা পয়সা আছে সেখান থেকে নিয়ে ব্যাগপত্র ঢুকেছে। পালাতে হবে, নয়তো মরতে হবে। ইফাজ ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরে
সব তানিয়া, তাই আর দেরি করলো না, পুলিশ নিয়ে বাসায় ঢুকলো। ইফাজে বাসায় ঢুকছে, তানিয়া বেগম টাকা আর ব্যাগে নিয়ে বেরোচ্ছে। পালাচ্ছেন কোথায়? ভয় পেয়ে উত্তর দিয়ে, পালাচ্ছি কই? ভালো ভালো সব স্বীকার করুন, নয়তো অন্য ব্যবস্থা করবো। কী স্বীকার করবো? অতসীর সাথে কী হয়েছিল? কই কিছু করিনি। তাহলে পুলিশকে বলি আপনাকে নিয়ে যেতে। কথাটা বলতেই তানিয়া বেগম কান্নায় ভেঙে পড়ে। ইফাজ সামনে গিয়ে বলে, আমি সব বলছি বাবা, তুমি আমাকে থানায় দিও না। তানিয়া বেগম আস্তে আস্তে সব খুলে বলতে শুরু করে। কথা শুনে শুনে ইফাজের দু চোখের পানি চাইতেও গড়িয়ে পড়ছে। এতটা কষ্ট না দিলেও পারতেন। আপনাকে আমার বাসায় এজন্য রেখেছিলাম বুঝি? পুলিশ ইফাজকে বলে তানিয়া বেগমকে নিয়ে যেতে। তানিয়া বেগম অনেক কান্না করে, কিন্তু ইফাজের কান অব্দি পৌঁছায়নি। ইফাজ আবার দ্রুত হসপিটাল যায়। অথচ কিছু ভালো হয়েছে তাই ইফাজকে ঢুকতে দেয় কেবিনে। ইফাজকে দেখে অত দু চোখের পানি শেষ। সব থেকে মনে পড়েছে অথচের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে প্রথমে জিজ্ঞাসা করে, আমার ছেলে কোথায় ইফাজ? ইফাজ বেডের সাইডে চেয়ারে টেনে বসেছিল। অতসীর হাত দুটো চেপে ধরে কান্না করছে। জীবনে আবার অতসীকে পাবে তা কখনো ভাবেনি। আকস্মিকভাবে আল্লাহ আমায় বেঁচে থাকার সুখটুকু ফিরিয়ে দিচ্ছে। ইফাজ, আমার ছেলেকে ওকে আমার কাছে নিয়ে আসেন, আমি দেখব। আমার জীবনে আর কিছু চাই না। ইফাজ স্পর্শকে নিয়ে আসে। স্পর্শকে পেয়ে অতসী শতখানিক চুমু খেয়েছে। স্পর্শ নিজের মাকে পেয়ে খুশি। এত আদর অনুভূতি থাকলেও এত বছর বঞ্চিত ছিল। 2 সপ্তাহ হসপিটাল থাকার পর অতসী আজ বাসায় নিয়ে এলো। এই 2 সপ্তাহ বাবা ছেলে দুজনে সেবা যত্ন করেছে অতসীকে। ইফাজ একদিন রাতেও দু চোখের এক করে। ইফাজ সারা রাত অতসীর পাশে বসে অতসীর দিকে তাকিয়েছিল, আবার যদি হারিয়ে যায়। দিনের বেলা একটু একটু ঘুমিয়েছিল। তানিয়া বেগম একটা পরিবারকে এভাবে কষ্ট দেওয়া এবং পরিবারের মানুষগুলো মানসিক দেওয়া, অতসীর উপর নির্যাতনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এখন থেকে আশ্রমের সব দায়িত্ব খরচ অতসীর আর ইফাজ নিয়েছে। স্পর্শ ইফাজ অতসীর রওনা হয়েছে আশ্রমের উদ্দেশ্যে। অতসী স্পর্শের সাথে কথা বলেছে। স্পর্শকে পেলে সব দুনিয়া ভুলে যাবে। মা ছেলে মিলে নানান কথা জুড়ে দিয়েছে। আশ্রমে এসে পড়েছি নামুন রানী আর রাজপুত্র। ইফাজের কথায় স্পর্শ অতসী দুজনে হেসে যায়। আশ্রমের ভেতরে গিয়ে সব বাচ্চাদের সাথে অতসী কথা বলে। আজকে আশ্রমে খিচুড়ি আর গরুর মাংস রান্না করে সবাইকে খাওয়াবে অতসী। আশ্রমের সব বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে এসে ইফা সুমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। সুমা অনেক আন্তরিক, কয়েকদিনে খুব মিশে গেছে। অথচ ভুলে গিয়েছিল আমাকে। অথচ বাচ্চাদের সাথে কথা বলছে। সুমার কণ্ঠ শুনে পিছন ঘুরে থাকলো। পাগল হয়ে গেছিস? তোকে আমার স্পর্শীয় মানিয়ে ভোলা সম্ভব নয়। দোয়া করে তুই ভালো থাক, আর যেন মৃত্যু ছাড়া তোরা আলাদা না হয়ে থাকিস। স্পর্শকে দেখে ওরা এগিয়ে দিয়ে বলল, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। স্পর্শে ভুরু কুচকে জিজ্ঞেস করল, কেন? তোমার মাধ্যমে আমার মাকে পেলাম যে। স্পর্শে হেসে বলল, পৃথিবীতে সব মাই যেন সন্তান আগলে ধরে বাঁচতে পারে, সন্তানকে আদর স্নেহ করে বড় করতে পারে, আর প্রত্যেকটা সন্তান যেন তার মাকে সবসময় পাশে পায়। কারণ মা না থাকলে জীবনটা অন্ধকার। মা বাবা আল্লাহর সবচেয়ে বড় উপহার। মা বাবা শূন্যতা পৃথিবীর কোনো কিছুই দিয়ে পূর্ণ করা সম্ভব না। রাব্বিন হামহুন্না কামা রাব্বা ইয়ানি সাগিরা। পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ জান্নাতবাসী করুন। সমাপ্ত। স্পর্শ গল্প দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।